Surviving for more than 3 decades আমাদের ইন্ডাস্ট্রিতে ইটস নট আ জোক। Action! আমার আজকের অতিথির নাম হচ্ছে রজতাভ দত্ত। অনেক সময় সবার সুযোগ হতো না যে সোনার চামচ নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখার, নায়ক বা নায়িকা করার। কেউ খুব প্রশংসা করলেও ডেফিনেটলি ভালো লাগে, কিন্তু ভেসে যাই না। আবার গালি দিলেও আমার মনে হয় না যে আজকে রাতেই আমার অভিনয় ছেড়ে দেওয়া উচিত। তার কাজ ছিল ওটা, এবং আমরা যারা এক আকাশের নিচে কাজ করেছি তাদের অভিনয় সম্বন্ধে পার্সপেক্টিভ এই কাজের আগে এবং পরে বদলে গেছে। ডিরেক্টর যেটা বলেন, ডিরেক্টর তার এসেন্সটা নিতে হয়, সেটাকে মিমিক্রি করাটা অভিনয় নয়। যদি পরপর বাংলা কমার্শিয়াল ছবি দেখে, পরপর তোমাকে প্রচণ্ড রাগী রাগী চরিত্রে দেখতে হয়। ভয়ঙ্কর রাগী বাবা, না হলে প্রচণ্ড রাগী দাদা। সবসময় সমান পাওয়ারফুল স্ক্রিপ্ট আসে। ধরো একটা কমার্শিয়াল ছবিতে তুমি কাজ করছো, সেটা তুমি টাকার জন্য করছো। স্টেজে যখন তুমি অভিনয় করছো, সেটা তুমি তোমার ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনের জন্য করছো। তুমি ভাবতে পারবে ঋত্বিক রোশন তোমার পাশের বাড়ি থেকে লুঙ্গি পরে দাঁত খুঁটতে খুঁটতে বেরিয়ে আসছে। আল্লু অর্জুনকে কিন্তু করা হচ্ছে পুষ্পার সময় দেখতে যেই রকম চেহারা দেওয়া হচ্ছে, সেটা তোমার কাছে বিশ্বাসযোগ্য লাগছে। আয়ুষ্মান খুরানার জীবনে বোধহয় কয়েকটা ফ্লপ ছবি রয়েছে, তার মধ্যে একটা এমন আছে, মেরি পিয়ারি নেই। কেস করলে তুমি খাবে, হ্যাঁ, চ্যানেল দায়িত্ব নেবে। আজ আমার অতিথি যিনি, আমি কিন্তু বহু বছর তার নামটা জানতাম না। আমি তাকে মনে রেখেছিলাম তার অভিনীত একটি চরিত্রে, একটি টিভি সিরিয়াল আমার আজও স্পষ্ট মনে আছে। সেই সিরিয়ালে উনি অভিনয় করছেন একটি ড্রাগ অ্যাডিক্টের চরিত্রে, আর সেখানে ওর বাবার চরিত্রে যিনি রয়েছেন তিনি ওর স্ত্রীকে ব্যাটার বউ বলে ডাকতেন। আমি যখনই তারপর ওকে স্ক্রিনে দেখতাম, আমি লাফিয়ে উঠে বলতাম, আরে এই তো সেই ব্যাটার বউ। যার কথা বলছি তিনি কিন্তু 3 দশকের বেশি সময় আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে রয়েছে। সার্ভাইভিং ফর মোর দ্যান 3 ডেকেডস আমাদের ইন্ডাস্ট্রিতে ইজ নট আ জোক। টেলিভিশন সিরিয়াল, সিনেমা, কমেডি শোজ, ওটিটি, উনি সমস্ত কিছুতেই কাজ করেছেন এবং কাজ করে চলেছেন। আমার আজকের অতিথির নাম হচ্ছে রজতাভ দত্ত। নমস্কার। থ্যাংক ইউ দীপ। And welcome to Bengal Rehabilitation Groupের অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। আচ্ছা, যে প্রশ্নটা দিয়ে শুরু করব, এটা না আমি প্রশ্ন করার আগে যে খুব নস্টালজিয়ায় ভাসিয়ে দিলে আমাকে, কারণ এই কাজটার কথা খুব বেশি মানুষ বলেন না। টেলিভিশনে এই যে কাজটা হয়েছিল, এই সিরিজটা আমার জীবনের একদম শুরুর দিকে সিরিজ। ডিরেক্টর ছিলেন তপন সিনহা, বাবার চরিত্র করেছিলেন বিভাস চক্রবর্তী। হ্যাঁ, কাজেই এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, ডেফিনেটলি। হ্যাঁ, তুমি যা বলছিলে, সরি। আমি কিন্তু তোমায় ইন্টারভিউ করার আগে মীরের সঙ্গে আলোচনা করেছিলাম যে আচ্ছা শোনো, রনিদাকে ইন্টারভিউ করব, কি কি জিনিস তোমার মনে হয় জিজ্ঞেস করা উচিত। মীর প্রথমেই যেটা বললো সেটা হচ্ছে তুমি ওকে ডেফিনেটলি জিজ্ঞেস করবে ও ক্যারিয়ারটা শুরু করেছিল কোথা থেকে, কারণ রনিদা কিন্তু জুনিয়র আর্টিস্ট হিসেবে শুরু করেছিল, এবং যাদের যাদের ছবিতেও জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিল সেখানে হয়তো ওই 1 সেকেন্ডের জন্য ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, এই ধরনের জিনিসপত্র করেছিল। তাদের অনেকের বিপরীতেও কিন্তু তারপরে অভিনয় করেছে। তো তোমার সিনেমায় অভিনয় জুনিয়র আর্টিস্ট হিসেবে এই শুরুটা কিভাবে হয়েছিল? আমি 87 সাল থেকে থিয়েটার করতাম। থিয়েটার করতে করতে চাকরি শুরু করি, এবং তখনও অব্দি পেশাদার অভিনেতা হব না বলেই ঠিক করেছিলাম যে অভিনয় বিক্রি করব না, এরকম একটা ব্যাপার স্যাপার তখন ছিল। কেন ছিল জানি না, যাই হোক, শুনতাম, হয়তো শুনে ভাল লেগেছিল। তারপরে যখন চাকরি ছেড়ে দিলাম, তখন মনে হলো যে আমি যদি আবার চাকরি না করতে চাই, তাহলে আমি যেটা করতে ভাল লাগছে সেটাই যদি আমি চেষ্টা করি পেশাদারিত্বের সাথে সেটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে, তাহলে আমার জীবনটা হয়তো তুলনামূলকভাবে কম ঝামেলার মধ্যে দিয়ে যাবে। কারণ অন্য একটা কাজেও তো আমার, যদি আমি পেশাদারভাবে কোনো একটা চাকরি করি, যদি অন্য কোনো প্রফেশনে যাই, তাহলে তার প্রতি আমার পয়সা নিচ্ছি বলে একটা দায়বদ্ধতা থাকবে। কাজে আমি একটা তঞ্চকতা করব, তার থেকে একটা সময় বার করে যদি আমি অভিনয়ে আসি। তা এইভাবে কাজ শুরু করা, এবং তখন তো এত কি টেলিভিশনের চলই তখন অত হয়নি। ছবি অনেক দূরের জগৎ, বেতার অনেক দূরের জগৎ। কাজেই তখন কাজ শুরু করতে গেলে নতুনদের অনেক সময় সবার সুযোগ হতো না যে
সোনার চামচ নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখার, নায়ক বা নায়িকা করার, তখন প্রমাণ করতে হতো। তা সেখানে জুনিয়র আর্টিস্ট হিসেবে আমায় কয়েক বছর কাজ করতে হয়েছে। তা আমি যেরকম ধরো প্রথম কাজ করেছি যে তপন সিনারি হুইল চেয়ার বলে একটা কাজে, তার নায়ক ছিলেন অর্জুন চক্রবর্তী। এবং দেখো এত বছর বাদে আমি এই যে ফুলপিসি ও এডওয়ার্ড বলে একটা ছবি কিছুদিন আগে মুক্তি পেয়েছে, তাতে অর্জুনদা রয়েছেন, এবং এত বছরের মধ্যে অর্জুনদার সাথে আমি আর কোনো কাজ করিনি। আমরা অনেকক্ষণ গল্প করলাম, অর্জুনদার সাথে দেখা হয়েছে, বন্ধুত্ব হয়েছে, নীলাঞ্জনাদির সাথে আলাপ টালাপ হয়েছে, কিন্তু অর্জুনদা বলছিলেন যে দেখ বলে তপন সিনহার অনেক গল্প আমরা শেয়ার করলাম। এমন অনেক নায়িকা রয়েছে, আমি তাদের কথা বলছি না এই জন্যে কারণ এখন ট্রোলিংয়ের যুগ, তো এটা দেখার পরে হয়তো তারা ট্রোলড হতে পারেন, যেটা একেবারেই কাম্য নয়, কারণ তারা প্রত্যেকে আমার খুব প্রিয় বন্ধু। এখন তারা প্রত্যেকে আমার বিপরীতে হয়তো অনেক ছবিতেই নায়িকা করেছেন, কিন্তু অনেক নায়িকাই তখন আমাকে নতুন বলে, বা আমার চেহারা নায়কোচিত নয় বলে, আমার মুখের হাঁ বড় বলে, এবং অন্যান্য আরও বিভিন্ন কারণে আমাকে তখন ডিরেক্টরদের বলেছেন কাকে নিয়ে আসছো, করবো না, বা কোনো হয়তো এখন বডি শেমিং তো সাংঘাতিক রকমভাবে প্রচলিত, তখন এইসব ইয়ে করা ব্যাঙের মতো দেখতে ঠেকতে সব হামেহাল বলা হয়েছে আর কি। কিন্তু এগুলো শুনে কখনোই আমার দুঃখ হয়নি, আমার কিন্তু মজাই লেগেছে। তার কারণ আমার কিরকম নিজের সম্বন্ধে যেটুকু ধারণা, সেটা কখনোই খুব উচ্চ ধারণা ছিল না, আবার ভীষণ মিশে যাওয়ার মতো কোনো আত্মবিশ্বাসের অভাবও ছিল না। কাজেই এগুলো আমার মনে হয়েছে এক একজনের একটা খ্যাপামি বা দুষ্টুমি। হ্যাঁ, কাজেই আমার যে এদের উপর খুব রাগ হয়েছে, একদিন দেখিয়ে দেবো, চান্স পেলে শোধ দেবো, এসব কিচ্ছু মনে হয়। কিন্তু ডেফিনেটলি এরকম অনেক চরিত্রে আমায় কাজ করতে হয়েছে, যেটায় হয়তো শুধু হেঁটে যাওয়া, হয়তো একটা পার্টিতে শুধু হাসছি, বা একটা মদের গ্লাস নিয়ে হাঁটাহাঁটি করছি, এরকম সব দৃশ্যে। ওইটুকুর মধ্যেই কিন্তু টেকনিশিয়ানরা, ডিরেক্টররা খেয়াল করেছেন যে কেউ বাকিদের থেকে আলাদা করে চেষ্টা করছে, বা তার হাঁটা চলা কথা বলার মধ্যে এমনিতে তারা যখন ইন্টারাক্ট করছে তখন সেটার মধ্যে কোনো একটা আলাদা বিশেষত্ব রয়েছে। ছোট 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 করে চরিত্রের মাপ বড় হতে থেকেছে, এবং আমি যার জন্যে খুব উপভোগ করি আমার পুরো ওই একদিনে বদলে যাওয়া কেরিয়ার তো আমার নয়। কাজেই যারা আমার সাথে পরবর্তীকালেও ছোটরা, ছোট বলতে আমি বলছি বয়সে ছোট, যারা স্বল্প দৈর্ঘ্যের চরিত্র আমার সাথে করেন, সবার সম্বন্ধে আমি ওই জার্নির সময়টা খুব রিলেট করতে পারি, আমার সেই ভালোবাসাটা খুব জড়িয়ে থাকে তাদের সাথে। কিন্তু তার মানে তুমি বলছো যে তোমায় অসম্মানিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে? অসম্মানিত তুমি যদি নিজে না হও না, তোমাকে অসম্মানিত বাইরে থেকে কেউ করতে পারে না। মানে এটা আমার দাদা মজার ছলেই বলেছিলেন, কিন্তু সেটা আমার মনে খুব চমৎকারভাবে একটা পাকাপাকি জায়গা করে নিয়েছিল। দাদা দাদা যখন বলেছিল তখনও দাদার কিন্তু এই দর্শনের বয়স হয়নি, কিন্তু ছোটবেলায় ও হয়তো কোথাও শুনেই বলেছিল, কিন্তু কথাটা এত চমৎকার, এত ওজনদার। বলেছিল কেউ ধর তোকে কিছু টাকা দিল, তুই নিলি না, কি হবে? আমি বললাম টাকাটা তার কাছে থাকবে। বললো অসম্মানটা ওই রকম, তোকে দিল তুই নিলি না। আমার মনে পড়ে গেল কোন এক হিন্দি সিনেমায় দেখেছিলাম, এটাই বলেছিল কি না কোথাও? तूने धक्का क्यों दिया, पसंद नहीं आया तो धक्का लिया क्यों? হতে পারে হয়তো ফিলোসফিটা অন্য কোথাও থেকে, হয়তো দাদাকে দাদার স্যারেরা কোথাও বলেছিলেন, সেটাকে এইরকম ভাবে ও কমিউনিকেট করেছে। হয়তো প্রচলিত খুব বড় কোনো দার্শনিকেরই হয়তো এটা কথা, কিন্তু ও খুব সহজভাবে বলেছিল এবং আমি সহজভাবে সেটা নিয়েছিলাম। যদি আমি দুঃখ পেয়ে থাকি তাহলে বুঝতে হবে তার হীনমন্যতাটা আমার মধ্যে রয়েছে, এবং ঠিক জায়গায় সে ঠিক নার্ভের জায়গাটা ছুঁয়ে দিয়েছে বলে আমি কষ্ট পাচ্ছি। আর অসম্মান যদি আমি না নিতে চাই তাহলে সেটা মজায়, মানে আমাকে কেউ একজন চেঁচিয়ে গালাগালি দিলেই আমি সেই লোকটা বা সেই চরিত্রটা বা সেই শব্দের সাথে যে ইমেজারি জড়িয়ে আছে সেটা হয়ে যায়। সেই কারণেই তোমার মধ্যে কোনো বিটারনেস নেই? না, এটাও আমি যখন নাকি এটা আবার আমার মায়ের একটা বড় ভূমিকা রয়েছে, যে আমি তখন ওই স্ট্রাগল যদি বলো তাহলে স্ট্রাগল করছি, কাজটা যত যে পাচ্ছি তা নয়। তা বাড়িতে টিভিতে কোনো একটা সিরিয়াল চলছে, মা খুব হাপুস হয়ে প্রায় একটু কাঁদজেন ঠাজ্জের মতো আর কি, খুবই এমন কিছু একটা ইমোশনাল জায়গা হচ্ছে, মাকে সেটা খুব ছুঁয়েছে। তা আমার ওই জাস্ট ঘরে ঢুকেছি এবং একটা দৃশ্যের মাঝখান থেকে দেখে ওই ইনভলভমেন্ট শুরু হওয়া সম্ভব নয়, আর কাজের শুরুতে একটা উদ্ধত্ত থাকে।
সবই দেখলে মনে হয় যে আমি বেটার পারি বা আমার মানে তেমন কিছু নয়। তা আমার মনে হচ্ছে যে আমি অভিনয়টা খুব ভালো করি আর না করি, অভিনয় বিচার করতে আমি শিখে গেছি। আমি দেখে বুঝতে পারছি এটা ভালো অভিনয় নয়। তা মা ওটা দেখে ইমোশনাল হয়েছেন। আমি মাকে বলছি, শোনো, চিৎকার করে কাঁদা, জোরে জোরে হাসা বা পাকা পাকা কথা বলা মানেই ভালো অভিনয় নয়। হ্যাঁ, এই তিনটে দিয়ে তোমরা ভালো অভিনয়কে বিচার করো। একটা খুব কথা বললো কেউ একটা, ওটা কেউ লিখে দিয়েছে, তোমাকে ধাক্কা লাগলো মানে তুমি ভাবছো অভিনেতা ভালো অভিনয় করেছে? না। বা কেউ একজন হাউ হাউ করে কাঁদছে বা হি হি করে হাসছে, তুমি হাসছো বা কাঁদছো বলেই। মা আমার দিকে তাকিয়ে থেকে বললে, তুই যখন অভিনয় করিস না, ঠিক কেউ সেই কথাটা ভাবে। দ্যাটস অলসো ট্রু। কাজেই কেউ যদি আমার অভিনয়কে ভালো বলেন, আমি ভাববো এই লোকটা হচ্ছে সেই রসিক দর্শক যিনি আমাকে খুঁজে পেয়েছেন, যিনি আমার ট্যালেন্টের একদম মানে ঠিক জায়গায় পৌঁছেছেন। আর কেউ আমায় গালাগালি করলেই আমি ভাববো এই লোকটা অভিনয় বোঝে না। এটা একেবারেই আমার নিজেকে সেই কি বলবো, ইনসিকিউরিটি থেকে বাঁচিয়ে চলার একটা ডিফেন্স মেকানিজম। কাজেই আমি দুটোর কোনোটাতেই, মানে কেউ খুব প্রশংসা করলেও ডেফিনেটলি ভাল লাগে, কিন্তু ভেসে যাই না। আবার গালি দিলেও আমার মনে হয় না যে আজকে রাতেই আমার অভিনয় ছেড়ে দেওয়া উচিত। খুব একটা গায়ে মাখন। হ্যাঁ, আচ্ছা, আর একটা সিরিয়ালের প্রসঙ্গে জিজ্ঞেস করি, এক আকাশের নিচে, উইচ মেড ইউ আ হাউস হোল্ড নেম অলমোস্ট। এক আকাশের নিচে কাজ করার কথা মনে আছে? নিশ্চয়ই আছে। আমরা যারাই কাজ করেছি, আমাদের জীবনের যে অজস্র শিক্ষক থাকেন, তার মধ্যে আরেকজন খুব ইম্পর্ট্যান্ট শিক্ষক, যিনি বুঝতে দেননি, তিনি শিক্ষক রবি ওঝা। তার কাজ ছিল ওটা। এবং আমরা যারা এক আকাশের নিচেতে কাজ করেছি, তাদের অভিনয় সম্বন্ধে পার্সপেক্টিভ এই কাজের আগে এবং পরে বদলে গেছে। জীবন সম্বন্ধেও বদলেছে। কতগুলো ছোট ছোট জিনিস বলি। রবি আমাদের থেকে সিনিয়র, এফটিআই পাস আউট, এবং বোধহয় কেতন মেহতা, আজিজ মির্জা ওদের ব্যাচ। তা ওকে রবি দা বলেছি ন্যাচারালি। বলল, দাদা বলো না। 2 নম্বর, এটা মনে রেখো যে তুমি আমার আন্ডারে কাজ করছো না, তুমি আমার সাথে কাজ করছো। তখন আমাদের, আজ থেকে এত বছর আগে, প্রায় 30 বছর আগের কথা বলছি, 30 বছর না, 26 বছর, তা মানে সেই বয়সী প্রায় নবীন একটি অভিনেতাকে একজন ফিনিশ ডিরেক্টর এই কথাটা বলা মানে যে তার জীবনবোধ কতটা বদলে দেওয়া, সেটা অবিশ্বাস্য। কারণ একজন একটা স্কিল জেনে একজন নতুনের হাত ধরছে বন্ধু হিসেবে, শিক্ষক হিসেবে নয়, এবং সারাক্ষণ শিখিয়ে যাচ্ছে। ও হয়তো কিছু একটা করে দেখালো, করে বললে এইটা কিন্তু করো না, আমি ডিরেক্টর, আমি অ্যাক্টর নই, আমি খুব হোপলেস অ্যাক্টর, কাজে আমারটা নকল করো না, বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। ওই সময় আমার কাছে আরেকটা ট্রেনিং, যে ডিরেক্টর যেটা বলেন, ডিরেক্টর তার এসেন্সটা নিতে হয়, সেটাকে মিমিক্রি করাটা অভিনয় নয়। অনেকে হয়তো খুব বড় মাপের অভিনেতা ডিরেক্টর ছিলেন, মৃণাল সেন, তপন সিনহা, সত্যজিৎ রায়, তরুণ মজুমদার। এরা একই সাথে খুব ভালো করেও দেখাতে পারতেন। মৃণাল সেন অতটা কিনা জানি না, বাকি 3 জনের ক্ষেত্রে তো বটে। মৃণাল সেনের ক্ষেত্রে হয়তো এস এম স্মিথে হতো, ঋতুপর্ণ ঘোষণা কি করে? ঋতু করে দেখাতো। ঋতুর আমি 2টো টেলিভিশনে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তিনি অভিনয় করতে পারুন আর না পারুন, তার এসেন্সটা বুঝে নিতে পারলে তুমি নিজের নিজস্বতা রেখে ওটাকে খুশি করতে পারবে। সবসময় একজন নির্দেশক যদি ভালো অভিনয় করেন, তার মানে তারটা হলেই যে তিনি সব থেকে খুশি হন, তা কিন্তু নাও হতে পারে। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম যে সৌমিত্রদা ঠিক কীরকমভাবে অ্যাক্টরদের হ্যান্ডেল করতেন মানিকবাবু। তিনি কি বলতেন যে এই ব্যাপারটায় তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, নাকি এইটা করো? খানিকক্ষণ ভেবে বললেন, পৃথিবীতে যত রকম অ্যাক্টর হ্যান্ডলিংয়ের পদ্ধতি আছে, সব রকমভাবে। কাউকে তিনি বলতেন যে এইটা হচ্ছে পরিস্থিতি, তুমি কি করবে দেখাও, তার আগে একবার পড়ে দিতেন, সেটা তো থাকতো। আর কাউকে হয়তো কিচ্ছু করতে দিতেন না, একটা প্রেমের এক্সপ্রেশন দেওয়ার জন্য বলতেন, ওই বাঁশের খুঁটিটার দিকে তাকিয়ে আমের আচারের কথা ভাবো। সেইটাকেই তিনি প্রেমের এক্সপ্রেশন হিসেবে লাগিয়ে নেবেন। তিনি জানেন যে তাকে যদি অত কিছু দেওয়া হয়, তোমার আসলে তুমি সামাজিক এই অবস্থানে রয়েছো, তোমার তো তার আগে মা মারা গেছে, তোমার তো তখন বিরুনি খুলে গেছে, তোমার তো ইঁদুর হারিয়ে গেছে, এত কিছু বললে তার কাছ থেকে কিছু বেরোবে না। ওই বাঁশের খুঁটির দিকে তাকিয়ে আমের আচারের কথা ভাবলে যে এক্সপ্রেশনটা হবে, তিনি ওটাকে লাগিয়ে নেবেন, তিনি ব্যবহার করবেন।
হ্যাঁ, আসবাবের মতো ঋত্বিক ব্যবহার বলতেনি যে গ্লোরিফাইড ফার্নিচার্স অভিনেতাদের। কাজেই কে কিরকম ভাবে হ্যান্ডেল করবে সেটা প্রত্যেক অভিনেতার দর্শন আলাদা হতে পারে। তাকে বাকি স্কিলটা সম্বন্ধে সেরকম নিখুঁত হওয়াটা জরুরি। তা যাই হোক, রবি ওঝার কথা বলতে বলতে এই কথায় আমরা এলাম। রবি ওঝা এবং একই সাথে আরেকজনের কথা বলবো, আদিনাথ দাস। সেটায় আদি, ও এফটিআই, রবি থেকে একটু জুনিয়র, পাস আউট। ও আমাদের ডিওপি ছিল। ওই 5 বছরে আমি তো 1175 এপিসোড করেছিলাম। হ্যাঁ, তা তখন সে সব ভয়ঙ্কর লম্বা লম্বা সব হতো, প্রায় 5-6 বছর হয়েছিল। তাতে নির্দেশকও পেয়েছি অনেকজন, রবি ওঝা, তারপরে অনিন্দ ব্যানার্জিকে পেয়েছি। সে কিছুদিন নির্দেশনা দিচ্ছে, শাশ্বতকেও পেয়েছি। শাশ্বত একই সাথে অভিনয় করছে, নির্দেশনা দিচ্ছে, আরও কয়েকজন। ওই 5-6 বছরের প্রসেসটা না আমাদের কাছে একটা স্কুল। হ্যাঁ, মানে কিভাবে অভিনয় করা উচিত এবং অন্য ক্যারেক্টার সম্বন্ধে, অন্য সহ অভিনেতা সম্বন্ধে মেরে বেরিয়ে যাওয়াটা যে অভিনয় নয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবার মধ্যে দিয়ে অভিনেতাদের কাজ হচ্ছে কোনো একটা সত্য বা একটা গল্পের মধ্যে দিয়েও সত্য পৌঁছয়, দর্শককে কমিউনিকেট করা। একজন তার মধ্যে বাকি সবাইকে ওভারশ্যাডোড করে দিয়ে যদি আলাদা হয়ে যায়, তাহলে সেটা তার শোকেসিং হতে পারে, কিন্তু সিনেমাটা শুধুমাত্র তাকে প্রজেক্ট করার জন্য নয়। তো সেইগুলো সব শিক্ষা আমরা খুব অল্প বয়সে ওই রবি ওঝার হাত ধরে পেয়েছি। আজকে রবি আর নেই, কিন্তু প্রতি মুহূর্তে রবি আমাদের কাজের মধ্যে দিয়ে এবং আমাদের স্মৃতিতে তো থাকেই। আমরা প্রত্যেকে যদি ওই সময় যারা কাজ করেছিলাম রবির সাথে দেখা হলে, কথা উঠলে এখনও 0.5 ঘন্টা 45 মিনিট অনায়াসে রবির সম্বন্ধে কথা বলি। যখন কাজ করেছিলে তখন আন্দাজ করতে পেরেছিলে যে এটা এতটা জনপ্রিয় হবে? কখনো যায় না সেটা বোঝা। কোনো কার্ড ফিল্ম বলো, কোনো এটা আমি ছোটবেলা, মানে ওইটা তো অনুভব করা যায় না। আমি তখন স্বপ্ন সন্ধানীতে থিয়েটার করি। হ্যাঁ, তা ওখান থেকে আমরা যখন বেরিয়ে সবাই মিলে আড্ডা মারতে মারতে, মানে বাস ধরার জন্য রাত্রিবেলা যখন বেরোতাম, তখন কৌশিক সেনের বাবা শ্যামল সেন যেহেতু উৎপল দত্তের সাথে অভিনয় করেছেন, এবং এটা চিত্রাদির কাছ থেকে শোনা গল্প যে পিএলটির যখন নাকি মহড়া ভাঙত, তখন সবাই মিলে মানে রবি ঘোষ, উৎপল দত্ত সবাই মিলে রাস্তায় নেমে আসছেন, সবাই গল্প করতে করতে ট্রামে উঠছেন আর চেঁচিয়ে তারপরে বলছেন, কালকে আবার এসো, গল্প কাচা হবে। মানে অতক্ষণ গল্প করার পরেও প্রত্যেকের খিদে মিটত না, কারণ গল্পটা শুধু গল্প নয়, প্রত্যেকে এনরিচড হচ্ছে। তা তখন আমাদের মধ্যে কেউ কেউ বলতো, এই যে সব আমরা এখন কাঁধে হাত দিয়ে যাচ্ছি, আমাদের নিয়ে একদিন গল্প হবে, বুঝলি, এরকম। তা তখন তো আমরা সবাই শুরু করছি কাজ। স্বপ্ন সন্ধানীর তখন 1-1.5 বছর বয়স ওই দলের। তো সেখানটায় আমি, কৌশিক সেন, কাঞ্চন এবং আরও এরকম অনেকে, শ্যামল চক্রবর্তী, সবাই মিলে একসাথেই যে বাস ধরার জন্য যাচ্ছি, তখন এটা আমাদের মধ্যে বন্ধুরা কেউ কেউ বলতো যে যখন নাকি প্রবাদ তৈরি হয়, কাঁধে হাত দিয়ে প্রবাদ পাশে হাঁটতে থাকে, তখন বোঝা যায় না। ওই পিরিয়ডটা চলে গেলে তখন মিথ আস্তে আস্তে তৈরি হতে থাকে, গল্প মুখে মুখে ছড়াতে থাকে, তখন সবার থেকে সে হয়তো একজন তার মধ্যে স্ট্যান্ড আউট করে গেল। দেবশঙ্করের সাথে যখন নাকি উইঙ্কলি টুইঙ্কলি করছি, হ্যাঁ, 2002-এ, তখন কি ভেবেছি যে দেবশঙ্কর এমন একজন অভিনেতা হিসেবে পৃথিবীতে বোধহয় ওর রেকর্ড, 25টা নাটকে মূল চরিত্রে কাজ করেছে, কেন্দ্রীয় চরিত্র করছে একজন অভিনেতা, একই সাথে 25টা চরিত্রে কেন্দ্রীয় চরিত্র করছে। তার আগে তো সবাই আমরা জানতাম বছরে 1-2, বড় জোর 3টি। কিন্তু তারপর ওই ট্রেড সেট করলো, অনেকে 10-11টা অব্দি পৌঁছলো, কিন্তু 25টা কেন্দ্রীয় চরিত্রে তো কেউ আর অভিনয় করেনি। এবার দেবশঙ্করের পাশে যখন হেঁটেছি, তখন তো ভাবিনি যে ও ভবিষ্যতের একজন প্রবাদ হতে চলেছে। লোকটা এটা ছিল খালি যে নান্দিকারে ওকে দেখেছি, তখন এক থিয়েটারের দলের থেকে বেরিয়ে এসে সেই দলের অভিনেতারা অভিনয় করতো না, কাজেই তখন ওর সাথে কাজ করবার সুযোগ পাচ্ছি, এটা ভাবতেই আনন্দ লেগেছিল। তোমার বোধহয় স্ক্রিপ্টে যা যা থাকছে এবং যা তোমার কোশ্চেন রয়েছে, সেগুলো ঘেঁটে বোধহয় আমি 34 করে দিচ্ছি। কোন গল্প থেকে যে কোথায় চলে যাচ্ছি আরো পুরোজনীর মতো, তুমি সেটার আর কোনো সুদূরতা ধরতে পারছো না। যাই হোক, এক কথায় আরেক কথা আসে, গল্প করতে ভালোই লাগে এবং সেই সূত্র ধরেই বিভিন্ন জনের কথা উঠে আসা। তা ওই মানে
তুমি রবি ওঝার কথা জিজ্ঞেস করছিলে, রবি ওঝার কথা বলতে বলতে সেই পিরিয়ডের আরো অনেকের কথা উঠে এলো। সত্যি তখন বুঝিনি যে আমরা এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ওটা তারপরে অন্য কাজ করতে করতে বোঝা যায় যে ওই সময়টা স্পেশাল ছিল। বাকি কাজগুলো বুঝতে পারছি যে হয়তো মিডিওক্রিটিতে ডুবে গেল, বা হয়তো এই সেন্সিটিভিটি দেখা যাচ্ছে না, বা খুব কম মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তখন বোঝা যায় কেন স্পেশাল ছিল। আর যখন একজন চলে যায়, যখন বোঝা যায় তাকে আর ফিরে পাবো না, বিভিন্ন সময় সেটা আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, শিক্ষক হতে পারে, তখন আরো বেশি করে ওই বেদনাবোধ এবং কি হারালাম সেটা বোঝা যায়। তো যখন হাতের মুঠোয় থাকে, চাইলেই, এমন অনেকে রয়েছে এখনো, চাইলেই একটা ফোন করে তার বাড়িতে চলে যেতে পারি, রোজই ভাবি কাল যাবো, যাওয়া হয় না। হঠাৎ করে যখন কখনো শুনি, তখন বোঝা যায় যে কি হারালাম। যা যা পেতে পারতাম জীবনে, তার সাথে আরেকটা হয়তো 2-3 ঘন্টার আড্ডায় সেটা। তপনদার বাড়িতে ওরকমভাবে পরপর কয়েকটা কাজ করার সময় গেছি, তারপরে খালি ভেবেছি যে আবার যাব, তখন কমার্শিয়াল ছবিতে ব্যস্ত হয়ে গেছি। এবার এই ছবির কথা শুনলে উনি খুশিই হবেন যে আমি কাজ করছি, ওনার হাত ধরে কাজ শুরু করেছি, যাব যাব করে করে। আর তারপর একদিন শুনলাম এবং বুঝলাম যে আর যাওয়া হবে না। তা সেই সময়টায় বোঝা যায় না, রিয়েলাইজ করতে না একটু টাইম লাগে, কিছু হারানোর পরে বোঝা যায় আর কি। আচ্ছা, যে জিনিসটা দিয়ে শুরু করেছিলাম সেটাই ফিরে আসি। সেই যে তুমি হুতুবের নকশায় অভিনয় করেছিলে, সেখানে তুমি ওরম একজন ড্রাগ অ্যাডিক্টের চরিত্রে অভিনয় করছো। আমি তোমায় মঞ্চে দেখেছি একটা বিপজ্জনক রকমের মাতালের চরিত্রে অভিনয় করতে। আমার মনে আছে, আমি আর আমার মা নাটকটা দেখতে গেছিলাম, আর সেখানে একটা সিনে তুমি পড়ছো, মানে তুমি ধাম করে স্টেজের ওপর পড়লে, মানে মদ খেয়ে কমপ্লিটলি আউট হয়ে আছো আর কি। হ্যাঁ, এবার অভিনেতাদের ক্ষেত্রে ম্যান ওয়াচিং জিনিসটা বলা হয় খুব ইম্পর্টেন্ট। মানে একটা লোক, আচ্ছা তার হাঁটা চলাটা কিরকম, তার হাবভাবগুলো কিরকম। কিন্তু এই যে চরিত্রগুলো করছো, এগুলো তুমি লোকজনকে অবজার্ভ করে শিখেছো? দেখো, অভিনেতাদের মানে ধরো একজন সিঙ্গার, সে যদি ট্রেন সিঙ্গার নাও হয়, তাহলেও যেরকম শুনে সে সুরের গুনগুনটা চলবে, সে হয়তো সবকটা রাগ জানবে না। কাজেই প্রত্যেকের তো একটা দক্ষতা থাকে, সে ট্রেনিংটা পাক আর না পাক। একটা ফুটবলারেরও স্কুলে বুঝতে পারো যে কোনো কোনো ছেলে ভালো ফুটবল খেলছে। যারা অভিনয় সম্বন্ধে উৎসাহী, তাদের বোধহয় ওই ম্যান ওয়াচিং বলো বা অবজারভেশনটা বলো, ওটা বাকিদের থেকে একটু তীক্ষ্ণ, বা ওটা করতে তারা পছন্দ করে, ওটার মিমিক্রি করতে থাকে। এটা বোধহয় তাদের সাথে ওতপ্রোতভাবে অন্যদের থেকে খানিকটা আলাদাভাবেই জড়িয়ে যায়। যেমন ধরো কিছু বাচ্চা, বাবা কিভাবে অফিসে যায় রে, সে তখন একটু দেখালো, হ্যাঁ মা কিভাবে ইয়ে করে, বা বন্ধু বান্ধবদের মধ্যেও আমরা অনেককে অন্য প্রফেশন থেকেও দেখি যে কেউ খুব নিখুঁতভাবে ওয়াচ করেছে এবং কার্টুনিস্টের মতো বিশেষত্বটা ছেঁকে নিতে পারছে, যে কার চোখের বিশেষত্ব রয়েছে, কার নাকের বিশেষত্ব রয়েছে, মানে কোন জায়গাটা তার হয়তো কোনো একটা ভঙ্গি, তার হয়তো কোনো একটা হাঁটা, কোনো একটা কথা বলার ধরন একটুখানি ধরিয়ে দিতে পারলেই তুমি তার মধ্যে থেকে ওই লোকটাকে খুঁজে পেয়ে যাও। তা অভিনেতার মধ্যে কম বেশি তো সেটা চলতে থাকেই। আর যেটা চলতে থাকে একটা স্কিলটা কিরকম ভাবে, যেমন ধরো যে অভিনেতার তো একটা যন্ত্র হচ্ছে শরীর, সেই যন্ত্রটা বাজাতেও হয় তাকে। এবার একরকম ভাবে সে চরিত্রটাকে কনসিভ করবে, আবার সে যে একটা চর্চা করেছে বিভিন্নভাবে তার শরীর বা কণ্ঠস্বর, যে কথা বলবে, সেইগুলো দিয়ে সে ওই অবজারভেশনটাকে এক্সিকিউট করবে। মানে ধরো একজন ইংরেজির প্রফেসর খুব ভালোভাবে হ্যামলেট ব্যাখ্যা করতে পারা মানেই তিনি সব থেকে ভালো স্টেজে হ্যামলেটটা করতে পারবেন না, না, না। ওটা স্কিলের অংশটা, কিভাবে সে কমিউনিকেট করবে আর কিভাবে যে কনসিপ্ট করেছে, তার মধ্যে একটা ব্রিজ ওই বাকি স্কিলটা দিয়ে তৈরি হচ্ছে। তা ওই অবজারভেশন, খানিকটা চর্চা, আর খানিকটা বাকি নিজের মধ্যে বিশ্লেষণ, এইগুলো দিয়েই একজন অভিনেতা তৈরি করে। কাজেই শুরুর দিকে হয়তো সেটা একটু মজা মজা করে থাকে, তারপরে ওটা না একদম অভ্যেসে জড়িয়ে যায়, যে উল্টো দিকের মানুষ কিভাবে কথা বলছে, তখন তার থেকে একটু একটু করে ছেঁকে নেওয়া। এবং আবারও বলছি, নির্যাস, তখন আর ভেঙানো নয়। মানে অভিনেতার ক্ষেত্রে তখন তাকে যে ঠিক সেটা হয়ে ওঠার জন্যে তার সোলটা টাচ করার চেষ্টা, যে কেন সে ওটা করছে, সেটা হচ্ছে পরবর্তীকালের অবজারভেশনে চলে যাওয়া আর কি। যে শুধুমাত্র সে যদি ভুরু তুলে রাখে, সেটা তার স্নবারি নাকি তার চোখের কোনো সমস্যা রয়েছে, সে তখন ওই লেয়ারটায় ঢোকার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, তা এইরকম ভাবে অবজারভেশন, খানিকটা বোধ, খানিকটা কল্পনা, এই দিয়ে তখন অভিনেতা একটু একটু করে তার জায়গাটা গড়ে তুলতে থাকে, তার শিল্পটা গড়ে তুলতে থাকে।
তোমার সঙ্গে যদি এর আগে আমার আলাপ না থাকতো, একবার দুবার তোমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, মীর আলাপ করে দিয়েছিল একটি অনুষ্ঠানে তোমার সঙ্গে প্রথমবার, সেই আলাপটা যদি না থাকতো তাহলে কিন্তু আমার তোমায় ইন্টারভিউ করতে একটু ভয় করতো। কারণ কেউ যদি পরপর বাংলা কমার্শিয়াল ছবি দেখে, পরপর তোমাকে প্রচণ্ড রাগী রাগী চরিত্রে দেখবে, হয় ভয়ঙ্কর রাগী বাবা, না হলে প্রচণ্ড রাগী দাদা। কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি তো কমেডিও চুটিয়ে করেছো। তোমার কি কমেডির প্রতি একটা প্রেফারেন্স আছে? হ্যাঁ, আছে তো বটেই। তার কারণ অনেক সময় আমাদের ক্ষেত্রে আহ, ধরো নেগেটিভে যখন আমি প্রায় কমার্শিয়াল ছবিতে অটোমেটিক চয়েস হয়ে গেলাম। হ্যাঁ, খানিকটা টাইপকাস্টের মতো। এবার টাইপকাস্ট তো কমার্শিয়াল জগৎ মানেই তোমায় টাইপকাস্ট করবে, সে তোমার আগের ইমেজটা ব্যবহার করার চেষ্টা করবে। ধরো একজন নায়ক আমরা যখন ছোটবেলায় দেখছি, ছোট অমিতাভ যেই বড় হলো, ফার্স্টে একটা পা একটা কোকের ক্যানকে লাথি মারলো, সাথে সাথে হলের সিটিতে এখনো পুরো শরীরটা দেখা যায়। এবার লোকে সিটিটা মারছে কেন? তার আগের যে 32টা ছবিতে সে যে যে হিরোইক কাজকর্মগুলো করেছে, আবার সেরকম কিছু বা তার থেকে ছাপিয়ে যাওয়া কিছু একটা দেখতে পাবে সেই প্রত্যাশায়, তার মধ্যে দিয়ে যে দর্শক রয়েছে তার স্বপ্ন পূরণ হবে। এটা হচ্ছে কমার্শিয়াল জগৎ। ঠিক সেরকম ভাবেই কেউ এলে লোকে আগের থেকে হাসতে শুরু করেছে, মানুষটা তখন কিচ্ছু করেনি, কারণ তার আগে সে যে প্রত্যাশা তৈরি করেছে সেই প্রত্যাশার ইমেজটা তখন কমার্শিয়াল জগৎ ব্যবহার করে, সেই জন্য খুব চট করে লেভেল করে দেওয়ার চেষ্টা করে যে এটা একে দেখি এটা মনে হবে। এবার ওই কমার্শিয়াল ব্যবহারের মধ্যে তুমি সেটাকে এনজয় করতে পারো, তুমি অপছন্দ করতে পারো, ভেঙে বেরোতে পারো। তা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তো পাশাপাশি না, আমার অনেকগুলো জায়গা খোলা ছিল যেখানটায় আমি আমার অভিনেতা সত্তার বাকি দিকগুলোকে এক্সপ্লোর করার জায়গা পেয়েছিলাম। থিয়েটারটা আমি বরাবর করেছি 87 সাল থেকে, এখনো আমি 3-4টে আলাদা নাটকে করি। তার যে চরিত্রে আমি কাজ করছি সেগুলো লার্জার দ্যান লাইফ, এবং ফিল্মে কোনোদিন আমাকে ওই চরিত্রে কাস্ট করা হবে না। ধরো তুগলক করছি বা সোক্রাতেস করছি বা প্রথম পার্থে কর্ণ করছি, সেইগুলো কিন্তু আমার যে অভিনেতা হিসেবে যে মানে আমার যে নারিশমেন্ট দরকার আর কি, হ্যাঁ, সেই তৃপ্তিটা আমাকে দিয়ে চলেছে। মিরাক্কেল করছি দীর্ঘদিন, মিরাক্কেলে সব বয়সী মানুষ কিন্তু আমাকে আলাদা করে ওই কমেডির সেকশনের মধ্যে দিয়ে একটা ভালোবাসা তৈরি হচ্ছে। এবার যখন নাকি আমি নেগেটিভ চরিত্রে করছি, তখন অটোমেটিক চয়েস হয়ে যাওয়ার জন্য সবসময় স্ক্রিপ্টটা যে খুব জমিয়ে লেখা হচ্ছে তা নয়, ধরে নেওয়া হচ্ছে কিছু একটা করে ভয় দেখিয়ে দেবে বা কিছু একটা করে মানুষের ঘেন্না ওই জায়গায় যে শেয়ার অফ ঘেন্না পাওয়া দরকার একটা চরিত্রে, সেটা সে তৈরি করবে। মানে সেটা তোমার উপর ছেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্ক্রিপ্ট দুর্বল আমি বুঝতে পারছি। হ্যাঁ, তা দুর্বল স্ক্রিপ্টে তোমার না কমেডি করতে ভাল লাগবে না নেগেটিভ করতে ভাল লাগবে, সবসময় সমান পাওয়ারফুল স্ক্রিপ্ট আসে না। একটা সময় তো এমন হয়েছিল আমি কাজ করতে গেলে বুঝতে পারছি উল্টো দিকের হিরো 7টা ছবিতে এক, স্ক্রিপ্ট রাইটার এক, যে ডিওপি সে এক, বিভিন্ন সময় লোকেশনও এক, তা সেখানটায় এবং আমি সেই মন্ত্রীর চরিত্রই করে যাচ্ছি। কাজে তখন আমার মনে হতো ওটাই আমার ওয়ার্কশপ, সবকটা মন্ত্রী কি করে আলাদা করতে পারি, সব মন্ত্রী তো একরকম নয়। এবং সেখানটায় তখন আমি একটা ম্যানারিজম দিয়ে, অন্য কোনো বৈশিষ্ট্য দিয়ে সেইগুলোকে আলাদা করার চেষ্টা করতাম। ওটা আমার নিজের কাছে একটা খেলা, যেটা দর্শকের কাছেও তখন মনে হতো যে আলাদা আলাদা করে চরিত্রগুলো পৌঁছচ্ছে বলে সে বোর্ড হচ্ছে না। হয়তো মানে এটাও হতে পারে যে আমি ভাবছি আমি বিরাট 3 মারছি, লোকের মনে হচ্ছে সেই তো একই জিনিস করে যাচ্ছে, সেটাও খুব স্বাভাবিক। মানে 218টার ওপরে ধরো রিলিজ ছবি হয়ে গেছে, তা আমারও তো একটা মানে কোথাও সীমাবদ্ধতা থাকবেই। কাজেই কোথাও একটা রিপিট হয়ে গেলে, যদি বিশেষ করে পরপর হয়তো করিনি, করেছি হয়তো 1 বছর আগে পরে রিলিজ করলো পরপর, লোকের দেখে মনে হবে যে একই রকম লাগছে, তো সেই গালাগালিটা তখন আমার প্রাপ্য। আমি আলাদা করে উঠতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করে যাই সবসময় একটু কিছু অন্য কিছু করার। কিন্তু তাহলে তুমি কি এই দুটোর মধ্যে তফাৎ করো, যে ধরো একটা কমার্শিয়াল ছবিতে তুমি কাজ করছো সেটা তুমি টাকার জন্য করছো, স্টেজে যখন তুমি অভিনয় করছো সেটা তুমি তোমার ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনের জন্য করছো? একটা তো বটেই, কারণ স্টেজ তো কোনোদিনই সেই অর্থ তো দিতে পারবে না, সম্ভবই নয়, হয়তো তার 1/10 দিতে পারবে। দ্বিতীয়ত স্টেজের জন্য আমাকে শুধুমাত্র গিয়ে পৌঁছেই অভিনয়টা করতে পারবো না। আমার একটা প্রায় 12-15 দিনের, অনেক সময় 20-22 দিনের, আগে তো 2-3 মাসের হতো,
তার আমাকে একটা মানে এক্সটেন্সিভ রিহার্সাল করতে হবে। শোয়ের একটা কোনো কল শো আসছে হয়তো 3 মাস পরে, ডেটটা নিয়ে রাখলাম। এবার ওই সময় আমার হয়তো ছবিটা একটা বিদেশে ছবি পড়লো যার মাঝামাঝি এই ডেটটা, তখন তো মানে পাগল পাগল অবস্থা হয়ে যায়। তারপরেও যখন লোভে পড়ে এটা করি, তখন নিশ্চয়ই তো একটা কোনো তৃপ্তি বা প্রাপ্তির জায়গা থাকে, যেটা অন্যভাবে আমাকে একটা কোনো কিক দেয় বা খুব সেলফিশের মতো বললে আমার মনে হয় অভিনয়টা আমি টপ আপ করার জায়গা পাচ্ছি এইগুলোর মধ্যে দিয়ে। কারণ ছবিতে গিয়ে তো আমাদের খুব দ্রুত চরিত্রটা সম্বন্ধে ডিসিশন নিতে হয়, লাইনটা কিভাবে বলবো, কিভাবে কি করব, যা ইনস্ট্রাকশন শুনছি আগে একটা ভেবেছিলাম, তার থেকে হয়তো ডিরেক্টর বললো না এটা করো না, তক্ষুনি বদলে দিতে হয়। এগুলো খুব একটা ঝামেলার কাজ। থিয়েটারের ক্ষেত্রে যেরকম দীর্ঘদিন ধরে আমি একটা চরিত্রের প্রস্তুতি নিতে পারছি, ওটার অভিনেতার একটা খুব মজা এবং লোভের জায়গা থাকে, যে একটু একটু করে তিলে তিলে একটা চরিত্র গড়ে তোলা হচ্ছে, বা মনে হলো যে ওয়ার্ক করছে না বা পছন্দ হচ্ছে না, পরের শোয়ে গিয়ে সে অন্যভাবে সেই একই সংলাপ কিন্তু অন্যভাবে ক্যারেক্টারাইজেশনের বা কোনো কিছুর একটা অদল বদল ঘটাতে পারছে। তা ওই লোভটা তো থাকে বটেই। তো সেই জন্য স্টেজের ডেফিনেটলি একটা ব্যালেন্স করা গেলে সব থেকে ভালো হয়, সেটাই চেষ্টা করি। লালমোহন বাবুর কথা মনে পড়ে গেল, মানে আপনি বলছেন কলকাতা হচ্ছে মান আর বম্বে হচ্ছে মানি। তবে শুধু অর্থের জন্য যে ফিল্ম করি তাও নয়, মানে ফিল্মটা করতে আমার খুবই ভালো লাগে। মানে শুধু যদি আমার থিয়েটারটা করতে বলা হয় তাহলে আমার বেশ কষ্টই হবে ফিল্মটা না করতে পারলে। আচ্ছা, হতুমের নকশা নিয়ে কথা হয়েছে, এক আকাশের নিচে নিয়ে কথা হয়েছে, মিরাক্কেল নিয়ে তো এবার জিজ্ঞেস করতেই হবে, যেটা ফর আ ভেরি ভেরি লং টাইম রেগুলারলি আমরা সবাই তোমায় দেখেছি। মিরাকেলের অফারটা তোমার কাছে প্রথম কিভাবে আসে? মিরাক্কেলে আমি কিন্তু সেকেন্ড সিজন থেকে ছিলাম। রাইট। ফার্স্ট সিজন আমি দেখেছি টেলিভিশনে। সেকেন্ড সিজনের আগে অফারটা কিরকম ভাবে আসে, মানে খুব সাধারণভাবেই আসে অন্যান্য কাজের মতোই। এবং তখন এটা আমি বুঝতেও পারিনি যে আগামী 10 বছর কি তারও বেশি সময় ধরে এটার বছরে একটা করে সিজন করবো, ওরকম ভাবে ফ্যামিলির সাথে, মানে মিরাক্কেল ফ্যামিলির সাথে জড়িয়ে যাব, এতজন স্টারের উত্থান দেখবো ওখান থেকে। অনেকে পরবর্তীকালে ওটা ফার্স্ট প্ল্যাটফর্ম ছিল তাদের। আর ওটা আমার জীবনে খুব উল্লেখযোগ্য একটা জায়গা জুড়ে রয়েছে এই জন্যে যে এই যে তুমি বারবার বলছিলে যে নেগেটিভ চরিত্রের জন্য ভয় পেতে, সেটা মজা করেই বলো বা সত্যি সত্যি যাই হোক, অনেকের ক্ষেত্রেই এটা রয়েছে। বা গ্রামে গঞ্জে শো করতে গিয়ে দেখেছি যে কেউ হয়তো গালি দিচ্ছে, হাসতে হাসতেই দিচ্ছে, মানে একদিক থেকে তার একটা সেলফ জানে যে ওটা আমি নই, আবার পাশাপাশি তার মনে হয় যে নিশ্চয়ই লোকটা ওই রকম, নইলে কি আর অতটা ভালো ওটা করতে পারতো। তো সেই জন্য গালাগালি দিচ্ছে এবং মনে করছে এই লোকটাকে গালাগালি দেওয়া যায়। যেরকম ভাবে একজন নায়কের দিকে বা নায়িকার দিকে ফ্লাইং কিস দর্শক ছুড়ে দেয় তার ভালোবাসা জানানোর জন্য, ঘেন্না জানাচ্ছে সে, এবং সেটাও আমার কাছে ভালোবাসি। কিন্তু মিরাক্কেলের ওই সময়টা একটা রিয়েলিটি শোয়ে কি হয় বলতো, জাজেদের ওই অতদিন ধরে দেখার জন্যে মানুষ এটা কোথাও তার সেন্স দিয়ে বুঝতে পারে যে শুধুমাত্র স্ক্রিপ্টেড অভিনয় করা এত দীর্ঘদিন ধরে সম্ভব নয়। যা যা দেখা যাচ্ছে, তার হাসি হতে পারে, তার কথা হতে পারে, বা তার কোনো ভঙ্গি হতে পারে, বা তার দর্শন হতে পারে, সেটা পুরোটা সাজানো নয়, যেটা এতদিন ধরে সে চরিত্রে দেখে এসছে। চরিত্রে সে লিখে দেওয়া একটা চরিত্র করেছে কোনো একজন অভিনেতা, তাকে জাজেস টেবিলে যখন দীর্ঘদিন দেখছে, বা শুধু অভিনেতাই বা হবে কেন, একজন সিঙ্গারকে দেখতে পারে, একজন ডান্সারকে দেখতে পারে, তখন তার খানিকটা সেলফ মানুষের কাছে সত্যিকারের মানুষটা বেরিয়ে আসার অনেকটা বেশি জায়গা থাকে। এবং যেহেতু সেটা লাফটার শো ছিল, লাফটার চ্যালেঞ্জ শো, সেখান থেকে ওই ভালোবাসাটা কিন্তু আমি প্যারালালি একটা দর্শকের কি বলবো আনুকূল্য বলো, ভালোবাসা বলো, রিফ্লেক্টেড গ্লোরি হিসেবে ওটা আমার কাছে নেগেটিভ চরিত্রের সাথে ওটা এসছে। যার জন্যে আমি সবসময় যেরকম নেগেটিভ চরিত্রের মধ্যে ফিল্মে চেষ্টা করেছিলাম যে মজা মিশিয়ে রাখতে, এটার অবশ্য অন্য একটা ব্যাখ্যা আমি করি। ধরো একটা সময় নায়িকা আলাদা থাকতো আর র্যাব বলে একটা আলাদা চরিত্র থাকতো, তারা খালি নাচ গান করতেন, ভিলেনের পাশে বসে থাকতেন। তা একটা সময়ের পরে দেখা গেল যে দুটো সেগমেন্ট আর আলাদা করে রাখা যাবে না, মাল্টিটাস্কিং করতে হবে। যিনি নায়িকা তিনি আবার আইটেম ডান্স করছেন, মানে ওই নাচটাকে তখন আইটেম ডান্স বলা হতো। ঠিক সেরকমই আমার মনে হলো যে নেগেটিভ আর কমেডির জন্য তো দুজন আলাদা আলাদা অভিনেতা থাকে,
দুটোকে যদি একসাথে করা যায় তাহলে সবসময় অভিনেতা হিসেবে আমার হয়তো রিচ আরেকটু বেশি হবে, আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। 2 নম্বর, যে একভাবে তো খারাপ চরিত্রটাকে কোনোভাবে চোখ পাকিয়ে ভয় দেখিয়ে হালুম হুলুম করে দর্শকের কাছে নিয়ে গেলাম, সেটার একটা হয়তো তার প্রয়োজনীয়তা থাকবে ছবির ক্ষেত্রে। সাথে যখন মজাটা যোগ হবে তখন বাচ্চাদের কাছে সেটা একটা অ্যাকসেপ্টেবল জায়গা থাকবে। হ্যাঁ, সে ভয়ের সাথে সাথে মজাটা পেলে, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই ধরো সপ্তডিঙ্গার গুপ্তধন কিছুদিন আগে রিলিজ করেছে। আমি জানি না সেটা তোমার প্রশ্নে ছিল কিনা, আমি একবার ঢুকে পড়ছি তা ওটার মধ্যে। ওটা গুপ্তধনের একটা সিরিজ, ট্রেজার হান্টের গল্প, 4টে হয়েছে, তার মধ্যে 3টেই আমি নেগেটিভ। এটা খুব একটা বেশি কিন্তু দেখা যায় না। ইউজুয়ালি কোনো একটা যদি এরকম ফ্র্যাঞ্চাইজি হয়, ভিলেন তো বদলে যায়। কিন্তু দর্শকের কাছে, স্পেশালি বাচ্চাদের কাছে, এটা ভীষণ একটা কি বলবো, প্রিয় চরিত্র। হ্যাঁ, কারণ আলটিমেটলি লোকটাকে তারা খুব মজারই মনে করে। তা ওই রকমই নেগেটিভের চরিত্রে যদি আমি এমন কোনো উপাদান দিতে পারি যাতে সেই চরিত্রটাকে ছবির জন্য ভয়ঙ্কর লাগলেও ভেতরে ভেতরে সে জানে জোকার বা হাস্যকর, তাহলে খারাপটা সম্বন্ধে তার নিজের ওই আগ্রহটা অ্যাটলিস্ট তৈরি হবে না। তা এগুলো যে খুব ভেবে সচেতনভাবে করেছি তা নয়। পরবর্তীকালে যখন করেছি, কেন এটা আমার মনে হয়েছে, তখন আমার মনে হয়েছে বিশ্লেষণের মধ্যে হয়তো এই পয়েন্টগুলো আসতে পারে। মিরাক্কেলে আমার বোধহয় আজ পর্যন্ত টেলিভিশনে শোনা সব থেকে বিপজ্জনক জোক, যেটা আই কান্ট বিলিভ মির গট অ্যাওয়ে উইথ ইট, যে ফুচকাওয়ালা বললো স্যার ধনে পাতা দেবো, আমি বললাম না, হাতে দিন। এটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা জোকই আমি বলেছিলাম, এবং তখন দেখেছিলাম যে তখনও এতটা আমাদের ট্রোলিং এর ব্যাপার স্যাপার ঢোকেনি, যে ওই তলায় কিন্তু তার স্ট্যাটিউটারি ওয়ার্নিং যাচ্ছে যে কেস করলে তুমি খাবে, হ্যাঁ, চ্যানেল দায়িত্ব নেবে। আচ্ছা, এই ক্যারিয়ার স্প্যানিং মোর দেন 3 decades, ফ্যানদের নিয়ে কোনো অদ্ভুত অভিজ্ঞতা কখনো হয়নি? যা হয়েছে ভালোই হয়েছে। মানে রক্ত দিয়ে লেখা চিঠি ফিটি? না না না, ওগুলো নায়কের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা। নেগেটিভের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখেছি যে পুরুষ ফ্যান বেশি থাকে। তাদের মানে মহিলাদের ক্ষেত্রে নায়কের যতটা মানে একটা অ্যাপ্রোচ তাদের কাছে রিচ যত বেশি থাকে, নেগেটিভের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বেশি রিচ হয়তো তুলনামূলকভাবে যদি কম্পেয়ার করি। কিন্তু কেন? একজন নায়ককে তো ওই রকমভাবেই শ্রেষ্ঠ পুরুষ, যা সবার কাছে, মানে উত্তম কুমারকে যেরকম বলা হতো যে প্রত্যেকে দেখে ভাব যে যদি আমার ভাই হতো, আমার বাবা হতো, আমার দাদা হতো, আমার প্রেমিক হতো, আমার স্বামী হতো। তো সেই রকম কনসেপ্টে করাই হয় তাকে অনেকে মিলে ওই রকমভাবে তিলে তিলে। আর নেগেটিভ চরিত্র তো তার উল্টো দিকে, মানে নেগেটিভ চরিত্র সেই নীলকণ্ঠ তো, যে ছবিতে নায়ককে ওই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য সে সবটুকু বিষ নিজের গলায় ধারণ করছে। কাজে সে তো জানে সে যে কাজগুলো করছে খারাপ, সে জানে এর জন্য তাকে ঘেন্না এবং গালি তার প্রাপ্য, কিন্তু তারপরে সেটাকে গ্রেসফুলি করতে পারার জন্য তো খুব বড় একটা মনোযোগ দরকার হয়। কারণ প্রাথমিকভাবে যে তুমি একটা কাজ পেলে, মজা পেলে, আমি প্রচুর মানুষকে এরকম দেখেছি অন্য পেশা থেকে যারা আসে, সবাই কিন্তু চায় আলটিমেটলি একটা নায়কোচিত এমন চরিত্র করতে যে তাকে ওই চরিত্র দিয়ে চারপাশের মানুষ ভালোবাসবে, ঘেন্নাটা কেউ চায় না। হ্যাঁ, মানে আমার দিদা হয়তো আমায় বলছে কি সব চরিত্র করিস, লোকে ওই রকম হয়ে যায় জানিস করতে করতে। তা এটা দিদা সরল বলে ফেলছে, এরকম তো আরো অজস্র মানুষের কথা। আমায় একজন কণ্ঠশিল্পী বলেছিলেন, অংশুমান পাল, যিনি মার্কামারা ভিলেন আর আচ্ছা অডিও ড্রামাতে, ও স্ত্রী বলেছিল কি গো তুমি, তোমায় একটা ভালো চরিত্র দিতে পারে না? হ্যাঁ, একটাতে তুমি রেপিস্ট, একটাতে ডাকাত, একটাতে খুনি, এগুলো কি হচ্ছে? এবার তার মানে তিনি হয়তো শিল্পটাকে তার মতো করে ব্যাখ্যা করতে পারছেন, তার চারপাশের মানুষ কিন্তু প্রত্যেকেই অভিনয়ের সাথে যুক্ত, মানে সে অমিতাভ বচ্চন আর শাহরুখ খান ছাড়া মাথায় আর কাউকে অভিনেতা বলে দেখতে পায় না। কাজেই সে অভিনয় বলতে বোঝে নায়ক, সে অভিনয় বলতে বোঝে একটা খুব সুন্দর পুরুষ হবে, একজন চমৎকার একজন তন্নি মহিলা হবে, যার প্রত্যেক মুভমেন্টে মানে বিভিন্ন রকম কি বলবো কারিশমা ঝরে ঝরে পড়বে, সে গান গাইবে, সে নাচতে পারবে, সে ঘোড়ায় চড়তে পারবে, সব পেয়েছি দেশ।
নায়ক নায়িকা হচ্ছে সব পেয়েছির দেশ। তা এটা আমি আবার কমার্শিয়াল ছবির কথা বলছি। অন্যভাবে তো সারা পৃথিবী জুড়ে ছবি শুরু হয়েছে, বিশেষ করে সাউথের ছবি এমন এমন জায়গা থেকে জার্নিটাকে শুরু করে যে আমাদের যে নায়ক নায়িকার কনসেপ্ট ইভেন বলিউডে কি বাংলায় যারা রয়েছেন তাদের প্লেসই করতে পারবে না। তুমি ভাবতে পারবে ঋত্বিক রোশন তোমার পাশের বাড়ি থেকে লুঙ্গি পরে দাঁত খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসছে? না, হ্যাঁ, মানে সেখানটায় তো তাকে দেবতাই করে দেওয়া হয়েছে, ঐশ্বর্য রায় তাকে তো দেবতাই করে দেওয়া হয়েছে। গ্রাফিক একটা ডেসক্রিপশন। কাজেই যেই মুহূর্তে তুমি তাকে সাধারণ মানুষের, যার জন্য সাউথের প্রত্যেকটা গল্প থাকে কিন্তু এই গ্রামের পাশের বাড়ির ছেলেটা, তাদের দেখলেও তুমি বুঝতে পারবে যে আল্লু অর্জুনকে কিন্তু করা হচ্ছে পুষ্পার সময় দেখতে যেই রকম চেহারা দেওয়া হচ্ছে সেটা তোমার কাছে বিশ্বাসযোগ্য লাগছে। হ্যাঁ, এবার সেখান থেকে একটা মানুষের জার্নি হচ্ছে, মানুষ একাত্ম হচ্ছে তার সাথে, তার সব হেরে যাওয়া, সে চাইছে ওই মানুষটার মধ্যে দিয়ে স্যাটিসফাইড হতে। এবার একটা মানুষ হারতে 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 জিতে যাচ্ছে। এইটাই সারা মানুষ মানে সবসময় মানুষ চেয়েছে। কাজে নায়ক নায়িকা তাই তার উল্টো দিকে দাঁড়িয়ে যে তার জেতায় বাধা দিচ্ছে, যে তার জীবনটাকে তছনছ করে দিচ্ছে, গোটা সিস্টেমে সেই প্রতিভূ হয়ে দাঁড়িয়ে রয়েছে নেগেটিভ ক্যারেক্টার, যে সব কিছুতে তাকে নষ্ট করে দিচ্ছে। সে নায়িকাকে যখন চাইছে সেখান থেকে সেই রাক্ষসটা আর কি রূপকথার গল্পে, যে রাজপুত্র আর রাজকন্যার দেখা হচ্ছে, রাক্ষসটাকে নিয়ে গেল। এবার রূপকথাটা কি, যেই জন্য রূপকথা ছোটবেলা থেকে আমাদের মধ্যে এবং এখনো কমার্শিয়াল ছবিতে আমরা এই রূপকথাটাই দেখতে চাই, স্টার ওয়ার্স বলো যাই বলো, যে রাক্ষসকে মেরে রাজপুত্র রাজকন্যাকে পেল। তো সেই রাক্ষসটা করতে কার ইচ্ছে করবে যদি না অভিনয়টাকে ভালোবাসে। সব থেকে বড় আমার ক্রাইসিস হয়েছিল যখন আমার মেয়ে ছোট, তখন তার মেয়েকে ধরো সমাজে সবাই বড় হয়েও না ওরকম বলতে নেই রে, ওরকম বলিস না, বল লোকটা ভালো অভিনয় করে, হ্যাঁ ভেতরে যদি ভাবেও যে এ একটা নায়কের চরিত্রেই তাকে দেখতে ভালো লাগতো, সেই পাড়ার মানুষগুলো বা আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি তারা কতগুলো নর্মস দিয়ে বুঝতে পারে যে এটা তাকে বলা উচিত না, বা তার স্ত্রী কন্যা বাচ্চা মা এদের বলা উচিত না। শিশুদের মধ্যে সেই ভনিতা নেই। কাজেই আমার মেয়ে যখন বড় হচ্ছে সে তখন তার বন্ধু বান্ধবের কাছে হয়তো শুনছে বা তার বাবা মার সেই রিফ্লেকশনটা দেখছে, ও হয়তো ফিল্মে কাজ করে, ওর সাথে মিশনা এরকমও শুনতে হচ্ছে হয়তো। তো সেটা তখন একটা ক্রাইসিস যে তাকে আমি বোঝাবো কি করে। তাকে তখন আমায় বোঝাতে হয়েছে যে তোমার বাবা এই যে তোমার বাড়িতে যে মানে কাগজ কাকুরটা এসে কাগজ দেয়, যে দুধ কাকুরটা এসে দুধ দেয়, তারও বাড়িতে কিন্তু যে বেবিটা আছে তার কাছে সেই লোকটা হচ্ছে হিরো, ঠিক তোমার বাবার মতো। তোমার বাবা তার থেকে আলাদা কোনো কাজও করে না, সকালে বেরোয় সারাদিন একটা কাজ করে যাতে তোমরা সবাই ভালো থাকো, যাতে আর চারদিকের মানুষগুলো ভালো থাকে, কেউ যাতে কষ্ট না পায় সেই চেষ্টাটা করে। এইটা একটা কাজ, এটা যদি আমি নায়কের চরিত্রে করতাম তাদের এই কাজটা আলাদা করে কিছু হতো না, আমি যদি নেগেটিভ ক্যারেক্টার করি তাতেও হতো না। শিশুকে তখন আমায় বোঝাতে হয়েছে, তাকে ওটা ইয়ে করতে হয়েছে। তা সেইভাবে প্রত্যেকেই চেয়েছে আলটিমেটলি, ইভেন অভিনয় যারা আসে না, ধরো ডিরেক্টর বলো টেকনিশিয়ান বলো, প্রত্যেকে মাথার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হয় যেটা দেখে, ছোটবেলা থেকে রূপকথার ওই রাজকুমারটা সে হতে চায়। অভিনয় করার ইচ্ছেটা কখনো তোমার অন্য কিছু, তারপরে তুমি বুঝবে খুব কম মানুষ থাকে যারা শুধুমাত্র স্কিলটাকে ভালোবেসে, শুধুমাত্র কেউ হয়তো পেশার তাগিদে আসে যে এটা রোজগারের একটা অন্য রাস্তা, কিন্তু আলটিমেটলি প্রত্যেকে তার মাথার মধ্যে দেখতে পায় যে সে ওইটা হয়ে উঠতে চায়। সব পেয়েছি দেশের ওই ওপরের ডিমের কুসুমটা সে হয়ে থাকতে চায়। কাজেই যে নির্দেশক হিসেবে আসছে, যে অন্যান্য জায়গা থেকে আসছে, তার মধ্যে খুব বড় একটা অংশ আলটিমেটলি ইন্সপায়ার্ড হয়েছে ছোটবেলা ওইগুলো দেখে, শাহরুখ খানকে দেখে, অমিতাভ বচ্চনকে দেখে, বা আমি কথার কথা বলছি কোনো একজন নায়ককে দেখে। খুব কম সময় সে নওয়াজকে দেখে বড়রা হবে। একজন ছোটকে ইন্সপায়ার করার মতো ওই শিক্ষাটা আমাদের সোসাইটি অনেক সময় এখনো দিয়ে। কণ্ঠস্বরটাই অনেক সময় হয়ে ওঠে আমাদের পরিচয়। আর সেই ভয়েস কেয়ার নিয়েই বহুদিন ধরে কাজ করে চলেছে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ। ভোকাল কর্ডের সমস্যা, ভয়েস মডিউলেশন, স্পিচ থেরাপি থেকে শুরু করে ভোকাল জিম এর মাধ্যমে ভয়েস ট্রেনিং, সবকিছুর জন্যই রয়েছে এক্সপার্ট সাপোর্ট। এমনকি গান, টিচিং বা পাবলিক স্পিকিং এর সঙ্গে যারা যুক্ত তাদের জন্যও কিন্তু এটা খুব হেল্পফুল হতে পারে। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অ্যাসোসিয়েটেড হসপিটালসগুলোর সঙ্গে যোগাযোগ করা ছাড়াও
তাদের অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি এই সাপোর্ট পেতে পারেন। বিস্তারিত জানতে এই ভিডিওরই ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, তুমি যেহেতু সাউথ ইন্ডিয়ান ছবির প্রসঙ্গটা তুললে, তুমি এটা তেলেগু ছবিতে অভিনয় করেছো বা করতে চলেছো, সেটার ব্যাপারে একটু বলো। করেছি, ওটা এই 4 জুন রিলিজ করছে। পেড্ডি ওটার নাম। কি কি নাম? পেড্ডি। আচ্ছা, মানে কি? পেড্ডি হচ্ছে নায়কের নাম। আচ্ছা, ওকে। যতদূর জানি, আমি ভুলও বলতে পারি। হ্যাঁ। তুমি কি সেখানেও ভিলেন করছো? না, ভিলেন নয়। আচ্ছা। আমি কি করছি সেটা মানে ডেফিনেটলি আমি, ওদের নানা রকম নিয়ম কানুন থাকে। আমি আগে চরিত্রটা সম্বন্ধে খুব একটা কিছু বলতে পারবো না। ইন্ডাস্ট্রিতে এই প্রথম কাজ করা, সেই সূত্রে বলতে পারি। এত এক্সপেন্সিভ ছবিতে তো এর আগে কাজ করিনি। বোধহয় 250-300 কোটি টাকার ছবি, বুঝেছো? বাবারে। যিনি ডিরেক্টর, তিনি এর আগের ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। মিউজিক করেছেন এ আর রহমান, হিরো রামচরণ। এ তো বিশাল ব্যাপার। বিশাল স্কেল একটা, এবং অনেক দিন ধরে শ্যুটটা হচ্ছে। আমি যদ্দূর বুঝতে পেরেছি, আমার স্ক্রিন লেন্থ খুব বেশি নয়, খুবই ছোট বলবো, কিন্তু সেটাকে চমৎকারভাবে একটা মানে সাম আপ করেছে ওরা। এবং যা প্যাম্পার করতে পারে না, মানে কিছু একটা হু হা করলেই আর কি, হা কিতনা আচ্ছা হুয়া টাইপের একটা হয়। আমি বম্বে থেকে এখানে কাজ করে অনেক বেশি কমফোর্টেবল ছিলাম, কারণ বম্বেতে সবাই এক্সপেক্ট করে আমি হিন্দিটা ঠিকঠাক বলবো। এখানে কেউ আশা করছে না আমি তেলেগুটা হ্যাঁ, একটা মানুষ আশা করছে না। এবং আমাকে যেভাবে প্রস্তুত করা হয়েছে সেটা আমার কাছে খুব সায়েন্টিফিক লেগেছে। ওরা আমাকে 2টো স্ক্রিপ্ট পাঠিয়েছিল। একটা ইংলিশে পুরো মানে করে 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 পুরো যে আমার দৃশ্যগুলো সেগুলো করে পাঠিয়েছে ডায়লগের। আরেকটা রোমানে লিখে, মানে ইংরেজি অক্ষরে লেখা, পুরো ওদের উচ্চারণগুলোকে লিখে লিখে। এবার আমি নিশ্চিত যে সেই উচ্চারণটা ইংরেজিতে যেটা করেছে আমি হিন্দির ক্ষেত্রেও দেখেছি ঠিক। আমি বাংলায় যদি সেটাকে ভাঙি, তাহলে যেভাবে আমি ইংরেজিতে লিখব সেইভাবে ওরা লেখে না, কাজেই আমি ঠিকটা পাচ্ছি না। কাজেই ওরা আবার একটা অডিও আমাকে করে পাঠিয়েছে। বিবেক বলে ওদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে একদম ডেডিকেটেড করে রেখেছিল আমার পেছনে। ও প্রত্যেকটা ডায়লগকে রেকর্ড করে করে পাঠাচ্ছে। বাবা। এবার এই 3টেকে পাশে রেখে আমি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। তারপর আমাকে যিশু তো এখন মানে সাউথের ছবিতে রেগুলার হয়ে গেছে। সেনগুপ্ত। হ্যাঁ। তো ওর সাথে একটা ছবিতে আমার দেখা হলো। ও বললো, তুমি কি মুখস্থ করছো নাকি? আমি বললাম, হ্যাঁ। একদম করবে না। চিরঞ্জীবীর সাথেও অনেকগুলো ছবি করেছি। চিরঞ্জীবী স্যার আমায় বলে দিয়েছে প্রম্পট নেবে। প্রম্পট নেবো একটা ছবিতে? থিয়েটারে পর্যন্ত প্রম্পট নিয়ে বলে, হ্যাঁ, একদম মুখস্থ করার চেষ্টা করবে না, ওই প্রেশারটাই নেবে না। কারণ চিরঞ্জীবী স্যার বলেছেন যে তোমাকে নেওয়া হয়েছে অভিনয় এবং এক্সপ্রেশনের জন্য, তোমার চেহারাটা এটা যায় বলে। কেউ এক্সপেক্ট করছেন না যে তুমি এসেই ওই ভাষাটাতে অভিনয় করার মতো। কারণ গাড়ি চালানো শেখা এক জিনিস, ছবিতে গাড়ি চালানো অন্য জিনিস। তুমি যেই মুহূর্তে ওটাকে অভিনয়ের মধ্যে ব্যবহার করছো, তার জন্য যে দখলদারিটা দরকার হয় সেটা অত চট করে পাওয়া সম্ভব নয়, সেটা ওরাও জানেন। এবং 4টে ভাষায় যারা ঘুরে ঘুরে ছবি করেন, প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা ভাষার থেকে আলাদা, এবং প্রত্যেকেই ক্লেম করেন অন্যটার থেকে আমারটা সহজ। হ্যাঁ, কারণ এটা আমি দেখেছি। আমি একজনের কাছে শুনে বললাম যে তেলেগুর থেকে তো না 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 না, তেলেগু তো ইজি, আপনি কন্নড়টা তো ভয়ঙ্কর, বলে যারা নাকি 4টে ভাষায় ঘুরে ঘুরে করছে। এবং উপেন্দ্র লিমা বলে এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হলো, বম্বের অভিনেতা, যাকে তুমি পুষ্পায় দেখেছো। ওই 3জন ভাই ছিল না, সেই ভাইয়ের হাত কাটা, হ্যাঁ, টাক কথা বলে, মারাঠি অ্যাক্টর। এবং তিনিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতাই আর কি। হ্যাঁ, তা তিনি অভিনয় করছেন। আমি তো খুব ঘাবড়ে মতো রয়েছি, 1000বার করে পকেট থেকে ছোটা বার করে পড়ছি। তাই বলেছি, সরি, আমার জন্য যদি আপনাকে রিটেক দিতে হবে। উই আর ইন দ্য সেম বোট বলে দেখি ওনার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তিনি একটা কাগজ পেছনে এমনি করে ধরে রয়েছে ক্যামেরার পেছনে, আর উনি দেখে দেখে পাঠ করছেন। কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে চমৎকার, ভয়ঙ্কর, মানে সম্মান দেন ওনারা, প্যাম্পার করেন, এবং সবাই মিলে হেল্প করার জন্য, মানে কখনো কোনো রকমভাবে ধৈর্য হারাচ্ছেন বা এগুলো তো মনেই হয়নি। আচ্ছা, তোমার নিজের, তুমি বললে 218টা ছবি রিলিজ হয়েছে এখনো পর্যন্ত। এবার আমি ধরে নিচ্ছি এর মধ্যে তুমি বেশ কয়েকটা সিনেমার ক্ষেত্রে বলেছো যে স্ক্রিপ্ট দুর্বল। হ্যাঁ, এরকম হয়েছে।
এরকম কখন হয়েছে একটা ছবি করতে করতে তোমার মনে হয়েছে এটা কি হচ্ছে, আমি কেন করছি? হ্যাঁ, বাড়িতে এসে মানে ঘ্যান ঘ্যান করেছি এরকম। আসলে সবসময় না আগের থেকে বোঝা যায় না, জানো, যে ছবিটা ধরো যারা, আমি বলছি নায়কের ভূমিকায় অভিনয় করেন, তাদের নায়কের ভূমিকায় অভিনয় করা মানে একটা, আগে যেরকম ছিল একটা ছবি ধরো 40 দিন ধরে হচ্ছে, তার মানে তিনি 30 দিন ওটা নিয়ে ব্যস্ত থাকবেন। হ্যাঁ, এখন সেটা কমেছে ডেফিনেটলি, কিন্তু বছরে হয়তো উনি 2-3টের বেশি ছবি করবেন না। হ্যাঁ, যেই মুহূর্তে তুমি চরিত্রাভিনয়ের ক্ষেত্রে যাচ্ছ, তোমার কোনো চরিত্র 15 দিনের হবে, কোনো চরিত্র হয়তো 2 দিনের হবে, 2 দিনের হলেও চমৎকার একটা চরিত্র হতে পারে। হ্যাঁ, এবার তুমি কি দিয়ে বিচার করবে? নায়কের ক্ষেত্রে সে যদি একটু এস্টাবলিশড হিরো হয়, তাহলে সে প্রথমেই যে বেড়াগুলো দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে বড় হাউস কিনা, তা দিয়ে সে বুঝতে পারবে যে ছবিটা আলটিমেটলি ঠিকঠাক ডিস্ট্রিবিউশন পাবে কিনা, ঠিক জায়গায় দেখানো হবে কিনা। তারপরে সে দেখবে ঠিকঠাক ডিরেক্টর কিনা, তারপরে দেখবে ঠিকঠাক স্ক্রিপ্ট রাইটার কিনা, এবং সবকটা জিনিস, সে যতগুলো জিনিস যায় এই জায়গায় একটা ছবি সর্বনাশ হতে পারে, সেই প্রত্যেকটা গুটি সে আগের থেকে বেছে 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 বেছে, তার হাতে 3টে যদি চয়েস থাকে তাহলে সে সেইভাবে তার টাইম লাইনটাকে সাজাবে। হ্যাঁ, এবার কেউই চাইবে না অনেকদিন বসে থাকতে, কাজে দুটো দুর্বল ছবিও হয়তো সে হাতে রাখবে, কিন্তু সেগুলোকে অসাধারণ স্ক্রিপ্ট, কিন্তু এটার জন্য তো আমাকে চেহারাটা একটু তৈরি করতে হবে, এসব বলে টলে ঢপ ঢপ মেরে ওটাকে 3 মাস দেরি করাবে, যাতে যে কোনো ফাঁক 15 দিনের পেলে সে ওটাকে ঢুকিয়ে দিতে পারে। এটা সত্যি সত্যি লোকে করে? একদম হয়, একদম হয়। বিভিন্ন সময়, পুরো জীবনটা হয়তো নয়, যখন তার খুব মানে চমৎকার সময় যাচ্ছে তখন হয়তো সে সবকটাই বাছাই কাজ আসছে, কিন্তু সে তো পেশাদার, সে তো খালি বাছাই কাজ করতে পারবে না, তাকে তার নিজের কতগুলো চাকা চালাবার জন্য বিভিন্ন রকমভাবে তাকে ম্যানিপুলেট করতে হবে। কাজে সে একটা ওই রকম দুর্বল যদি বুঝতেও পারে, কম্প্রোমাইজ করতে হবে তাকে। সে ওটার মধ্যে হয়তো তার এক্সপার্টিস, এতদিনের অভিজ্ঞতা দিয়ে সে চেষ্টা করবে কতগুলো দিককে বাঁচিয়ে দিতে। কতগুলো জায়গায় সে বুঝতে পারবে যে ছবিটা হয়তো মাঝারি, তার অতটা ইম্পর্টেন্স নেই, সে একটু 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 করে তার ইম্পর্টেন্স বাড়ানোর জন্য সে ডিকটেট করবে। সেগুলো সবই তার কেরিয়ারের জন্য করছে, এবং সেটা নিয়ে তোমার কোনো কমপ্লেন করার কিছু নেই। তুমি যদি কমপ্লেন করতে চাও তুমি নিও না তাকে, নিশ্চয়ই তার প্রয়োজনটা প্রায়োরিটি বলেই তুমি সেগুলো মেনে নিচ্ছ। এবার তুমি যেরকম তোমার স্বার্থটা দেখছো, সেও তার স্বার্থ দেখবে, এর মধ্যে কোনো আলাদা করে গন্ডগোলের জায়গা নেই। এবার তারপরে যাদের হাতে চয়েস একটু একটু করে কমতে থাকলো, হ্যাঁ, সেই সময় এসে তোমার যেটা হবে সেটা, দুটো কাজ ভালো আসবে, 4টে খারাপ আসবে, এই দিয়ে তোমার চাকাগুলো আবার চালাতে হবে। এবার তুমি সবসময় নতুন একজন ছেলে মেয়ে আসছে, সেটা স্ক্রিপ্টের ক্ষেত্রে হতে পারে, তোমার কি একবারও সেই সময়টার কথা মনে পড়বে না যখন তুমি নতুন বলে তোমাকে অন্যেরা নিতে চায়নি? তুমি জানছো কি করে যে সে খারাপ? অনেক সময় তার দুটো কাজ সে পাঠালো, তোমার মনে হচ্ছে এটা ভালো নয় ওটা ভালো নয়, তার মধ্যে তুমি যদি ক্লিনিক্যাল আই দিয়ে বিচার করো, তখন তুমি কি এটা বুঝতে পারবে না যে এই খারাপটা হয়েছে সেই বাজেট পায়নি বলে, বা স্ক্রিপ্টটা ভালো ছিল না কিন্তু ডিরেক্টোরিয়াল কাজটা ভালো ছিল, সে ভালো অভিনেতা নিতে পারেনি বলে ব্যাপারটা দাঁড়ায়নি, ভালো অভিনেতা থাকতে জমে যেত। তুমি যদি শুধু সাফল্যের নিরিখে দেখো তাহলে তুমি বুঝতে পারবে না, তারপরে তুমি বুঝতে পারো সব খারাপ, সব কিছু খারাপ। হ্যাঁ, কোনোটাই প্রতিভার জায়গা থেকে সেই তুঙ্গে নয়। তখন এরকমও হয়, তুমি বুঝতেই পারবে দুটো হল ছাড়া ছবি চলবে না, কিন্তু ওই ছবির জন্য যে 15 দিন রয়েছে, সেই 15 দিন কাজ না করলে তোমার চাকাগুলো চলবে না। কাজেই তুমি, মানে আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি কিন্তু সেটাকেও সম্মানের সাথে নিই, কারণ সেটা আমার চাকাগুলো চালাচ্ছে। কাজেই আমি তখন মনে করি এগুলো দুর্বল, তো আমি জানি, কাজেই আমার এটা নিয়ে রাগারাগি করার কিছু নেই। আমি জানি একটা দুর্বল কাজ করছি, আমি জানি এটা বেশি মানুষের কাছে পৌঁছবে না, কিন্তু আমি এই কাজটা করতে গিয়ে সেই কাজটাকে অসম্মান করব না। এই যে পরিস্থিতি আমাকে দেওয়া হয়েছে, যা যা আমাকে, মানে যা যা মশলা দেওয়া হয়েছে, তা দিয়ে আমার সাধ্যমতো বেস্ট রান্নাটা আমি করার চেষ্টা করব। ওটাই আমার পেশাদারিত্ব, সেখান থেকে আমি কোনো খামতি রাখবো না, কারণ আমি আমার সাংবাদিকটা বুঝে নিচ্ছি, সেখানটায় আমি কোনো রকম যেহেতু ছাড় দিইনি, কাজে আমারও দেওয়ার কিছু আছে, সেটা হচ্ছে আমার যা যা দেওয়ার, এইগুলোকে যতটা বিশ্বাসযোগ্য করার মতো আমার স্কিল দিয়ে আমি সেটা করার চেষ্টা করব। কারণ আমি নাই নিতে পারতাম, আমি যখন নিয়েছি তখন জ্ঞান জ্ঞান করার কোনো মানে হয় না, তখন কান্নাকাটি করবো কেন আমি, ইস কি একটা এই হয়েছে, কি একটা ওই হয়েছে, এর থেকে বেশি কিছু তো আশা করিনি আমি। 2 নম্বর যেটা হয়, অনেক সময় গল্প শোনানো হচ্ছে, এটা অনেক বড় বড় ডিরেক্টরের ক্ষেত্রে হয়েছে শুরুর দিকে, এখন তো হাল ছেড়ে দিয়েছি। এবার
এটা রবি ওঝার সাথে হয়েছিল। রবি ওঝা একটা ছবি করেছিল, বলেছে একটা ক্যারেক্টার ভেবেছি তোমার জন্য, ওটাই টার্নিং পয়েন্ট। হ্যাঁ, আমি বললাম শোনো রবি, একটা টার্নিং পয়েন্টের গল্প বলি, কারণ আমি বুঝতে পারছি চরিত্রটার খুব বড় কিছু গুরুত্ব নেই। রবি পট্টি পড়াচ্ছে আমায়। এটা কি আবার আসবো কি রে? হ্যাঁ, এবার আমি বললাম শোনো টার্নিং পয়েন্টের একটা গল্প বলি। একজন অ্যাক্টরকে স্ক্রিপ্ট রাইটার এবং প্রোডাকশন হাউস থেকে বোঝাচ্ছে যে ক্যারেক্টারটা কি। বললো তোমার চরিত্রটা হচ্ছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যেতে যেতে মুখটা ঘামে ভরে গেছে, তুমি হাতের গামছা দিয়ে মুখটা মুছে নিলে আবার যাচ্ছ, যেতে যেতে একটা ক্রসিংয়ে এসে দাঁড়ালে, এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। তুমি একবার ডান দিকে তাকিয়ে বাঁদিকের রাস্তাটায় পা ফেলতে যাবে, পেছন থেকে হর্ন শুনে ঘুরলে দেখলে জিপে এক ভদ্রলোক এক ভদ্রবেলা বসে রয়েছে। বললো রামপুর কোন দিকে? তুমি বাঁদিকের রাস্তাটা দেখিয়ে দিলে, জিপটা বাঁদিকে চলে গেল। তুমি মনে রাখবে যে ছবির নাম হচ্ছে রামপুর পাল লক্ষ্মণ, ছবিতে হিরো আর হিরোইন বসে রয়েছে। তুমি ডান দিকের রাস্তাটা যদি দেখাও তাহলে ওদের কোনোদিন রামপুর পৌঁছানোর হবে না, কাজেই ছবিটাই হবে না। কাজেই তুমি কিন্তু গল্পের টার্নিং পয়েন্ট। ওই বললো শর্ট বুঝতে পেরেছি, আমি বলছি বলে কর, আমি বলছি বলে ছবিটা কর, তুই তোকে ছবি গুরুত্ব আমি বোঝাবো না। তা এই হচ্ছে টার্নিং পয়েন্টের অবস্থা। যেই ভাষায় ছবি করতে যাই না কেন, সেই ভাষাতেই আমায় যখন ব্রিফ করা হয়েছে, আমার মনে হচ্ছে গল্পটার ওরই ডকুমেন্টারি হচ্ছে ওই ক্যারেক্টারটার। এমন ইম্পর্টেন্ট দিয়ে খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলে আমাকে যেটা বোঝানো হয়েছে, তাতে মনে হয়েছে ওই চরিত্রটা নিয়ে আর কি পুরো গল্পটা আবর্তিত হচ্ছে। কাজেই ওই ঢপটার ওপর ব্রিফিং শুনে কিছু বোঝা যাবে না। 2 নম্বর হচ্ছে, যদি গল্প বলা হয় তাতেও কিছু বোঝা যাবে না, কারণ অনেকে বলে আমি 2 লাইনে গল্পটা বলে দিচ্ছি। 2 লাইনে গল্প শুনে কিচ্ছু বোঝা যায় না, কারণ শোলের গল্প হচ্ছে দুটো চোর মিলে একটা গ্রামের ডাকাত তাড়িয়েছিল। হ্যাঁ, কাজেই তুমি গল্প শুনে বুঝবে কি করে তোমার চরিত্রটা সেখানটা কি হবে? তোমার স্ক্রিপ্টটা শুনতে হবে। আচ্ছা, আরেকবার সবাইকে মনে করিয়ে দিই সেই কুখ্যাত ফেসবুকের মিম, যেটা আমার দেখে বেশ 3-4 মিনিট লেগেছিল বুঝতে। আমি দেখছি এটা ছবি রয়েছে, অনেকগুলো টেনিস বল। এটা কিসে, আর সবাই খুব হাহা রিয়াক্ট দিচ্ছে। আমি বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলাম এটা সেই বিখ্যাত মন্তব্য, এক লাইনে বল। যাই হোক, তা এই জন্যে বাছাবাছির ব্যাপারটা না, মানে অনেক সময় তুমি এই বাকিগুলোতে সন্তুষ্ট হতে হতে যাচ্ছ। চমৎকার একটা টার্নিং পয়েন্ট। কিন্তু তুমি সিরিয়াসলি বলছো তুমি একটা স্ক্রিপ্ট নেওয়ার সময় এতগুলো জিনিস ভাবো? কিচ্ছু ভাবি না, কিচ্ছু ভাবি না। আমি দেখি ডেট ক্ল্যাশ করছে কিনা, আমি দেখি আমার সাম্মানিকটা আমি ঠিকঠাক পাচ্ছি কিনা, এবং আমি দেখি যে বাকি মোটামুটি একটা আঁচ করতে পারছি কিনা। কারণ এরকমও হয়েছে খুব বড় বড় হাউসের ছবি, বাকি সবকিছু সেখানটায় প্রায় আনটাচেবলস এরকম একটা জায়গায় সেই ছবিটায় কাজ করেছি। সেই ছবি একটা উদাহরণ দিচ্ছি, আয়ুষ্মান খুরানার জীবনে বোধহয় কয়েকটা ফ্লপ ছবি রয়েছে, তার মধ্যে একটাই আমি কাজ করেছি, মেরি পিয়ারি নিন্দু। রিলিজ করলো বাহুবলীর সাথে, কিন্তু ওটা তো ভালো সিনেমা, খুবই ভালো ছবি, মানে আমি দেখেছি। হ্যাঁ খুবই ভালো ছবি, কিন্তু বাহুবলীর সাথে রিলিজ করলো, বাকি সব কটার ওজ্জা মানে গ্রস রিটার্ন সেটার ধারে কাছে ওই ছবিটা পৌঁছলো না। আদিত্য চোপড়া বললো যে এই ছবিটা আমি ভবিষ্যতের আর্কাইভের জন্য রেখে দিলাম, এটা আমার কাছে এত প্রিয় একটা ছবি, মানে আমি কি বিজনেস হয়েছে সেটার দিকে ইয়েই করছি না, সেটা বললো বটে। কিন্তু ওই ডিরেক্টর তো আর তার পরবর্তীকালে আমি জানি না ছবি করেছে কিনা, কিন্তু ছবি করলেও মানে তার ফ্রন্ট ফুট থেকে ব্যাক ফুটে চলে গেছে সে বেশ কিছু বছরের জন্য, এটা তো একদম পাক্কা। কাজে এত কিছু মিলে হয় না, তুমি আগের থেকে জাজই করতে পারবে না যখন না তুমি ছবির ফিনিশ প্রোডাক্ট দেখছো। তারপরেও বোঝা যায়, মানে অনেক ছবি তো আমরা করতে করতে বলি গালাগালি করছি, অমুক করছি তমুক করছি, আলটিমেটলি ছবিটা যখন হলো তখন দেখলাম লোকের কাছে অনেক ক্ষতি ধরা পড়ছে না, উল্টোটাও হয়। করতে খুব ভাল লাগছে, কিন্তু দর্শক দেখলাম সেটাকে অ্যাকসেপ্ট করল না। কাজে এত বছর কাজ করার পরে, ওই 3 ডিকেট কাজ করার পরে এখন আর এই কোনোটাই কিছু আলাদা করে ইয়ে হয় না, ভাল লাগলে হয়। আমি জানি এটা আমার জীবনের শেষ ছবিও নয়, প্রথম ছবিও নয়, কাজে এরপরে আবার হয়তো নিজেকে নতুন করে রিকনস্ট্রাক্ট করার জায়গা থাকবে। যদি দর্শক কেউ গালাগালি করেন যে এটা ঠিক লাগছে না, এটা ভালো লাগছে না, ডেফিনেটলি তার লাগতে না পারে, আমি শুনবো, আমি ভাবার চেষ্টা করব যে ওটার মধ্যে আমার দক্ষতায় বা আমার বুদ্ধিতে কারেক্ট করার মতো কোনো জায়গা আছে কিনা, তাহলে করার চেষ্টা করবো, আর নইলে হাল ছেড়ে দেবো। তুমি দেশু 7-এও কাজ করলে, দেব শুভশ্রী অনেকদিন পরে ব্যাক অন স্ক্রিন টুগেদার, কাজ করার অভিজ্ঞতা কেমন? চ্যালেঞ্জের কথা মনে পড়লো?
হ্যাঁ, ওদের প্রথম ছবি ওটাই ছিল এবং সেটা তো খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। না, চ্যালেঞ্জের কথা মনে পড়লো, মানে তারপরে তো এত বছরে আমি ওদের সাথে অনেক কাজ করেছি, কাজেই আলাদা করে ওটা মনে হচ্ছে না। প্রত্যেকেই গ্রো করেছে, তার মধ্যে প্রত্যেকে বদল বদল হয়েছে। এইবার আমাদের র্যাপিড ফায়ার। আচ্ছা, বেশ। আচ্ছা, যতজন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছো তার মধ্যে ইন্টেলেকচুয়ালি শার্প সব থেকে বেশি কাকে মনে হয়েছে? ঋত্বিক। এখনকার নতুন প্রজন্মের কোন অভিনেতার কাজ দেখে তোমার সত্যি ভালো লাগে? আহ, একদম আহ, নতুন একজনের সাথে কাজ করেছি, সৌমুক্তি বলে। আহ, এই ফুলপিসি ও এডওয়ার্ডে আমি আগে, ওর বোধহয় এটা প্রথম ছবি, এবং আমার ধারণাও অনেক দূর যাবে। ওকে, এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে জরুরি ইমপ্রুভমেন্টের জায়গা কোনটা বলে তোমার মনে হয়? আমার ভীষণভাবে মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবসময় কালকে বা 6 মাস পরের ব্যাপার নিয়ে ভাবে, 5 বছর বাদে কোথায় গিয়ে দাঁড়াবে সেই ভেবে কিছু স্টেপস নেওয়া উচিত, যারা যারা সেগুলো নিয়ে ডিসাইড করছে। এমন কোনো পরিচালক আছে যার প্রজেক্টে যদি অফার আসে স্ক্রিপ্ট না পড়েই হ্যাঁ বলে দেবে? কৌশিক গাঙ্গুলি। ওকে, আজকালকার অভিনেতারা সবচেয়ে বেশি কোন জিনিসটা ফেক করে বলে তোমার মনে হয়? এই রে, আমি তো ওরকমভাবে এটা এটা বলা আমার পক্ষে শক্ত। আমি কারো ওরকমভাবে কোনো নেগেটিভ পয়েন্টস যে খুব খুঁটিয়ে খুঁজি এরকম নয়, আমার তো প্রত্যেককে স্বচ্ছই লাগে বেশ। আচ্ছা, এখন যারা ইয়াং ফিল্ম মেকার্স, তোমায় যদি একটা ছবি সাজেস্ট করতে হয় যে এই ছবিটা তাদের নিশ্চয়ই দেখা উচিত, কোন ছবিটা বলবে? মানে আগের মানে ওল্ড ক্লাসিক থেকে? ওল্ড ক্লাসিক্স। আমার সবসময় ওই সবাইকে অভিনেতা বলো, নির্দেশক বলো, সবাইকেই মনে হয় গুপি গাইন বাবাইন দেখতে মনে, ওকে সব দিক থেকে। ওকে, একজন উঠতি অভিনেতার জন্য কোনটা বেশি ডেঞ্জারাস বলে মনে হয়? হঠাৎ করে পাওয়া খ্যাতি, নাকি সবসময় নিজেকে নিয়ে ইনসিকিওর হয়ে থাকা? এই দুটো তো একদম আলাদা আলাদাভাবে আসতে পারে, তবে হঠাৎ করে পাওয়া খ্যাতিতে আমি অনেকের দেখেছি 2-3 বছর নষ্ট হতে, মানে ওটার একটা প্রেশার থাকে। আর যেহেতু ইনসিকিউরিটিটা প্রত্যেক মানুষের ভেতরেই থাকে, হঠাৎ করে ওটা আসার পরে যারা স্ট্রাগল করে এসছে না, ওই ইনসিকিউরিটি থেকে ওটাকে চিরন্তন ভাবার একটা তাগিদ ভেতরে তৈরি হয়, ওই বাবলটাকে বিশ্বাস করে ফেল। সেটা আমি দেখেছি তাদের খুব দামি হয়তো 2-3 বছর কি আর একটু বেশি সময় নষ্ট করে দিল। তা সেইটা নিয়ে ডেফিনেটলি, যে আমার নিজের কথা বলছি আর কি, আমার তো হঠাৎ করে খ্যাতি আসেনি, যতটুকু এসছে খুব ছোট ছোট ধাপে। কিন্তু আমার পুরোটা জুড়ে মনে হয়েছে চার্লি চ্যাপলিনের ওপর সারা জীবন লাইটটা ছিল না, তাহলে আমি কোন ক্ষেতের মূল্য। এটা যে থাকবে না একদিন, সেই জিনিসটা সবসময় মাথার ওপরে একদম কপালে বা সামনের দেওয়ালে আয়নায় লিখে রাখা উচিত, যে যাই তুমি পাচ্ছ এটা চিরকালের নয়। অভিনয় না করলে বাস্তব জগতে তুমি নিজেকে কোন প্রফেশনে দেখতে পাচ্ছ? অ্যাকাউন্টেন্ট হয়ে জয়েন করেছিলাম, হয়তো তাই থাকতাম। আর অফবিট প্রফেশন যদি বলো তাহলে সিঙ্গার হতাম হয়তো। সেটা খানিকটা তুমি করেছো কুইনাইনে। হ্যাঁ, কিন্তু মানে আমি যেহেতু কিছুদিন গান শিখেছিলাম, হ্যাঁ, ওটা তো ঠিক মানে পেশা হিসেবে বেছে নেওয়া না, ওটা অনেকটা মজা, শখ মেটানো। কিন্তু ওই তখন আমি রিয়েলাইজ করেছি যে খানিকটা আমি কম্পোজ করতে পারি, কিছু গান লিখতে পারি। এবং আমি থিয়েটারেও আমাকে প্রথমে নেওয়া হচ্ছে, আমার ধারণা ছিল যে গান গাইতে পারার জন্য, সব চরিত্র আমাকে ওই জন্যই নেওয়া হতো, গান গাইতে পারে। আমি জানতাম আমি হোপলেস অ্যাক্টর, অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে আমাকে ওই গায়কের চরিত্র উতরে দেওয়ার জন্য। বাংলা সিনেমার কোন জায়গায় বলিউডকে টেক্কা দেয় বলে তোমার মনে হয়? মানে যেগুলো পাওয়া যাচ্ছে না সেটাই জোরের জায়গা হয় হয়তো। এই মুহূর্তে বলা শক্ত, একটা সময় তো মেধাই ছিল, যে অর্থ দিয়ে যা যা কেনা যায় সেগুলো যখন কেনা যেত না, মানে কিনে উঠতে পারতো না আমাদের বাংলা ছবি, তখন সেটা মেধা দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করতো। এই মুহূর্তে আমি ঠিক জানি না, একটু কনফিউজড এটাকে, যে টেক্কা কোনটা দিয়ে দেওয়া যায়। অন্য হিন্দিতে সেরকম ছবি একেবারে হচ্ছেই না এরকম, আমি জানি না। আর একটা মনে পড়ছে, হ্যাঁ, অনেক আমাদের ছেড়ে চলে গেছে, ওর ভূতের ভবিষ্যৎ আমি দেখেছিলাম বোম্বেতে, যেটা হলো সেটা হলো না। আমার মনে হয় মজার ছবি যখন করা হয় তখন একই সাথে পলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং পানি, এই দুটোর যে জোরের জায়গা একটা বাংলায় হয়তো চিরকালই ছিল। মানে অল্প বিস্তর সব স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টররাই, যেহেতু আমাদের শিবরাম এবং সত্যজিৎ রায়ের একটা কোথাও ভীষণ প্রভাব থাকে, কাজেই ওই রসবোধ, রাজনৈতিক সচেতনতা এবং
ওই পানিংয়ের জন্য আমাদের যে লোভ বা মোহ, সেটা কোথাও আমি অন্যান্য মানে ভারতের অন্যান্য ভাষায় হয়তো একটু মিস করি। ওকে, শেষ প্রশ্ন। নিজের ব্যাপারে গুজব তো নিশ্চয়ই শোনো, তোমার কানে আসে। কোনটা সব থেকে মানে উদ্ভট বা ফানি তোমার মনে হয়েছে? আমি একটা গুজবই বেশি শুনেছি। এমনিতে স্ত্রী কন্যা সম্বন্ধে মাঝে মাঝে, এখন তো ফেসবুকের যুগ, অন্যান্য বিভিন্ন জনকে দেখে, রজতাবর বউ, রজতাবর মেয়ে, এরকম ছবি তো দেখি। উৎপল দত্তের পুত্র, এটা প্রচুর জায়গায় আমি দেখেছি ছড়িয়ে যেতে, এবং সেটা আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড। মানে এটা আমি স্টুডিওতে ঢুকতে গিয়ে সেই হয়তো যিনি দ্বাররক্ষক তার কাছ থেকেও শুনছি, মাঠে ময়দানে তো রয়েছেই। তা এটা এর আগে যেরকম সুভাষিস মুখার্জিকে মনু মুখার্জির পুত্র বলা হচ্ছে, হ্যাঁ, তা ওই অভিনয়ের ক্ষেত্রে এক সারনেম দেখলে চট করে দর্শকের ওটার একটা সমাপতনের একটা প্রচেষ্টা থাকে, বাংলায় বেশি থাকে দেখেছে। তা যাই হোক, তো সেইটা আমার কাছে সব থেকে অদ্ভুত এবং মজার লেগেছে। আজকের আমাদের আড্ডা এখানেই শেষ করছি। রজতাভ দত্তকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথার পরবর্তী এপিসোডে আমি দীপ ফিরে আসবো আর একজন গেস্টকে নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো গল্পে ডুবে থাকবেন। নমস্কার।